নমস্কার। আসসালামু আলাইকুম। স্বপ্নপথের সহযাত্রীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অধিবেশনে সবাইকে স্বাগতম। স্বপ্নের ভুবনে সবাইকে স্বাগতম। আজ আপনারা যারা 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন, তাদেরকে সার্বিক গাইডলাইন দেওয়ার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মান্না দে স্যার, অ্যাডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ। আগামী 26শে এপ্রিল আপনাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হতে যাচ্ছে, এই প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এক্সাম স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনার প্রস্তুতি অনেক ভালো হয়ে থাকতে পারে, কিন্তু আপনি যদি পরীক্ষার হলে আপনার এই প্রস্তুতি যেটা নিয়েছেন সেটাকে আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি সফল হতে পারবেন না। অর্থাৎ আপনার যে দীর্ঘদিনের যে পরিশ্রম সেটা ফ্রুটফুল হবে না। সেজন্য কিছু এক্সাম স্ট্র্যাটেজি আছে, যেগুলো আমরা ফলো করার মাধ্যমে আমরা এক্সাম হলকে জয় করতে পারবো। সেই আপনি কিভাবে এক্সাম হলকে জয় করবেন, অর্থাৎ পরীক্ষার এই যে আপনাদের যে যারা প্রথমবার পরীক্ষা দিবেন, বিশেষ করে তাদের অনেক মধ্যে ভীতি কাজ করে, সেই সকল ভীতিগুলা দূর করে দেবেন এবং আপনি কিভাবে পরীক্ষায় প্রতিটা প্রশ্ন দাগাবেন এবং কিভাবে 2 ঘন্টা আপনি নিজেকে সাস্টেন করবেন, সে বিষয়ে আমাদের সার্বিক গাইডলাইন দেবেন আজকে স্যার। আপনাদেরকে যে বিষয়গুলা নিয়ে আলোচনা করবেন স্যার: কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন, কিভাবে নেগেটিভ মার্কিং এড়াবেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন, কোন বিষয় দিয়ে শুরু করবেন, কিভাবে ওএমআর দাগাবেন, কখন রিস্ক নেবেন, কখন আর দাগাবেন না, আরো অনেক কিছু। অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন স্যারকে, স্যার সকল প্রশ্নের আপনাদের জবাব দেবেন। এবং স্যার ক্লাস নেওয়ার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারেন, কারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমার ফেল করার রেকর্ড নাই। 35তম থেকে 41তম বিসিএস পর্যন্ত 6টি পরীক্ষা দিয়ে 6বারই আমি পাশ করেছি, 6টি লিখিত পরীক্ষা আমি দিয়েছি। সুতরাং স্যার তো আছেনই, স্যারের কাছে সবকিছু জেনে নেবেন। বাড়তি হিসাবে যদি কিছু থাকে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারবেন, আপনাদেরকে মানে সর্বাত্মক ভাবে সহযোগিতা করা। ঠিক আছে। তোমাদের যাদের কোয়েশ্চেন থাকবে, যারা জুমে আছো তারা জুম থেকে কমেন্ট করে মেসেজ দিবে, আর যাদের লাইভে আছো লাইভে কমেন্ট করবে। তো আজকে আমাদের যে টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমাদের 26 তারিখ যে প্রিলিমিনারি পরীক্ষা আছে, সেই প্রিলিমিনারি পরীক্ষার আগে আমাদের করে নিয়েছি এবং পরীক্ষার হলে আমাদের করে নিয়েছি। এই সকল বিষয়ের উপরে আজকে টপিক। আমরা আসলে পরীক্ষার হলে কিভাবে আমরা রেসপন্স করব, কিভাবে আমরা পরীক্ষাটা শুরু করব, আমাদের কি কি প্রস্তুতি থাকা লাগবে, এই বিষয়গুলো তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার মনে হয় যে পরীক্ষার আগে প্রার্থীদের আসলে এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত, যত ভালো প্রস্তুতি থাকুক কিংবা যত খারাপ প্রস্তুতি থাকুক, কিছু 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 নিয়ম, কিছু অভিজ্ঞতা আসলে প্রার্থীদের জেনে নিতে হবে। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করবো। প্রথমত আমরা যখন আলোচনা শুরু করবো তখন একটা বিষয় মাথায় রাখবে যে তোমার প্রস্তুতিটা তোমার মাথায় রাখবে। আমাদের আলোচনায় আমরা বলে দিব যাদের প্রস্তুতি অনেক ভালো, দীর্ঘ সময়ের প্রস্তুতি, সব বিষয়ে মোটামুটি ভালো আছে, আমরা তাদের জন্য এক ধরনের সাজেশন করবো। আর যাদের প্রস্তুতি এখনো ভালো পর্যায়ে পৌঁছায় নাই তাদের জন্য এক ধরনের সাজেশন করবো। আর যারা একদম নবীন পরীক্ষা দিতে যাচ্ছ শুধু পরীক্ষা দেওয়ার জন্য, তাদের জন্য আসলে এক ধরনের সাজেশন থাকে। তো প্রথমে যেটা বিষয়, তোমাদের জন্য শুভকামনা থাকবে যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো, পরীক্ষা হলে যাতে তোমাদের মন মেজাজ মাথা সব ঠিক থাকে, এই জন্য তোমাদের জন্য শুভকামনা থাকবে। তো আমরা শুরু করি, তোমরা শুনো, নিজেদের মতো করে নোট ডাউন করে নাও, নাহলে পরে ভিডিও দেখে নোট ডাউন করতে পারো। তো প্রথমে যে বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে, প্রায় এই পরিমাণ প্রার্থী
3,25,600 মানে 3,25,600 3,25,500 মতো প্রার্থী এবার রেজিস্ট্রেশন করেছে। আমরা জানি না তাদের মধ্যে কতজন পরীক্ষা দিতে যাবে। এটা তথ্যটা যখন রেজিস্ট্রেশন হয় তখনকার তথ্য। তো এই যে বিশাল পরিমাণ প্রার্থী, যদিও 3,25,000 আসলে বড় সংখ্যা না, আমরা 4,00,000 দেখেছি, 4,00,000 ক্রস করতেও দেখেছি প্রার্থীদের সংখ্যা। এই যে এতগুলো প্রার্থী মিলে পরীক্ষা দিবে, এর মধ্যে একটা স্ট্রেস ফিল করা যে এত প্রার্থীর মাঝখানে আমরা কিভাবে আসলে পরীক্ষা দিব। তো এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে গিয়ে স্ট্রেস একদম নিব না, কারণ এর মধ্যে প্রার্থীর সংখ্যা আসলে অনেক কম। সত্যিকারের প্রার্থীর সংখ্যা আসলে অনেক কম। যারা পড়াশোনা করেছেন তারাই কিন্তু আসলে কোয়ালিফাই করবেন। আর বাকি হচ্ছে গিয়ে প্রার্থী অনেকে আছে বিসিএস বছরে একবার হয়, এই জন্য অ্যাপ্লাই করতে হয়, এই জন্য অ্যাপ্লাই করেছেন। আবার অনেকে আছেন এফআইআর দিয়েছেন, এখন একটা বিসিএস এর সার্কুলার পেয়েছেন, এই জন্য অ্যাপ্লাই করেছেন। প্রস্তুতি আসলে ওনাদের নাই। সুতরাং এত লম্বা সংখ্যক যে প্রার্থী, সেই প্রার্থীদের আসলে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনার পরীক্ষাটা আপনি দিতে পারলেই মোটামুটি সেফ, আপনি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন। প্রথমে যে স্ট্রেসটা প্রার্থীর সংখ্যা দেখে আমাদের মাথায় আসে, সেই স্ট্রেসটা আপনারা সরাই ফেলবেন যে প্রার্থীর সংখ্যাতে স্ট্রেস কোনো কিছু নেই, ইটস নর্মাল, প্রতি বছরই হয়। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে 34-এর পরে 35 প্রিলিমিনারি থেকে 200 নাম্বার হয়ে গেছে এবং সময় হয়ে গেছে 120 মিনিট। তো এটা কেন হলো? এটা কেন হলো এটা আপনাদেরকে বুঝতে হবে যে কি কারণে প্রিলিমিনারি 200 নাম্বারে হয়ে গেল, আর কি কারণে আসলে সময়টা 120 মিনিট হয়ে গেল। 34 শেষ পর্যন্ত তো প্রিলিমিনারি মানে আমাদের শেষ পর্যন্ত তো প্রিলিমিনারি 100 নাম্বারেরই ছিল, হঠাৎ করে প্রিলি কেন 200 নাম্বারে হয়ে গেল? এবং টাইমটা কেন ডাবল হয়ে গেল? ঠিক আছে, তো 100 নাম্বারে আসলে জাজমেন্টটা হচ্ছিল না, যেটা পিএসসির বক্তব্য। 100 নাম্বারের মধ্যে আসলে কোয়েশ্চেনে ভ্যারিয়েশন আনা সম্ভব হচ্ছে না, সবগুলো সাবজেক্ট কাভার হচ্ছে না, আরো কিছু বিষয় যেগুলো 200 নাম্বার আসার পরে যোগ হয়েছে সেই বিষয়গুলা যোগ করা সম্ভব না। এবং বাংলা, ইংলিশ, ম্যাথস, জ্ঞান, নলেজ, সায়েন্স এগুলাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন আনা সম্ভব হচ্ছিল না। এই জন্য আসলে এটা নাম্বার বাড়ানো হয়েছে এবং নাম্বারের সমানুপাতিক হারে কিন্তু সময় বাড়ানো হয়েছে। এখন যেটা আমাদের মানে আপনারা যারা 200 নম্বরে প্রার্থী এখন, আর আমরা যারা 100 নম্বরে প্রার্থী ছিলাম, তাদের মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কি হয়ে গেছে? বেসিক ডিফারেন্সটা হয়ে গেছে এটা যে আমাদের যে কাটমার্ক ছিল সেটা আপনাদের কাটমার্কের সময় বা পরবর্তীতে কাটমার্ক থেকে বেড়েছে না কমছে, এই বিষয়টা আমরা আলোচনা করতে চাই। যে অনেকে বলেন কাটমার্ক আপনারা কিভাবে জানেন, কাটমার্ক আপনারা কিভাবে বুঝেন? ঠিক আছে, তো কাটমার্ক আমরা বুঝি, কাটমার্ক আমাদের প্রচুর স্টুডেন্ট থাকে, ওনাদের সাথে আমরা কথা বলি, কথা বলে আমরা কাটমার্কটা গেস করতে পারি। পিএসসি কখনো আমাদেরকে কাটমার্ক জানায়, আমরা একটা রেঞ্জ অ্যাটলিস্ট 5 থেকে 6 নাম্বারের কিংবা 2 থেকে 3 নাম্বারের মধ্যে আমরা একটা রেঞ্জ কিন্তু ডিফাইন করতে পারি। প্রিলিমিনারি পরে আমাদের মিনিমাম 1 থেকে 150 স্টুডেন্টের সাথে কথা হয়, সুতরাং আমাদের স্যাম্পল ডাটা অনেক বড় থাকে। সেই স্যাম্পল ডাটা নিয়ে মোটামুটি আমরা একটা রেঞ্জ ক্রিয়েট করতে পারি যে হ্যাঁ এত কাটমার্কস, এত মার্কসের মধ্যে কিন্তু কাটমার্কসটা ছিল। এবং প্রিলিমিনারি পরে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি, কোনটা ভুল আনসার কোনটা কারেক্ট আনসার, সেই কোশ্চেন অ্যানালাইসিস এর পরে কিন্তু আমরা রেঞ্জটা ফিক্সড করে দিতে পারি যে হ্যাঁ এই রেঞ্জের মধ্যে যারা আছেন ওনারাই কিন্তু টিকতে পারে, এবং সেটা কিন্তু ফাইনালি মোটামুটি কাছাকাছি দিয়ে হয়। হ্যাঁ, তো এই যে বিষয়টা 200 মার্কসের কাট মার্কস দেখবেন, আপনারা দেখবেন কখনো 90 ছিল, কখনো 100 ছিল, কখনো 110 ছিল, কখনো 120 ছিল। 120ই খুব কম ছিল, 116, 118, 105, 106 ছিল, কিন্তু 120 পর্যন্ত কিন্তু খুব বেশি কাট মার্কস যায় না। কিন্তু যখন 100 মার্কসের পরীক্ষা ছিল তখন কিন্তু কাট মার্কস 60 অ্যাবাভ ছিল, কখনো 57 ছিল, 58 ছিল। তো এই যে 200 নাম্বারের যে সুযোগটা দেওয়া হয়েছে, সেই সুযোগের কারণে কিন্তু কাট মার্ক সমানুপাতিক হারে দ্বিগুণ হয় না। হ্যাঁ, কিন্তু সময় সমানুপাতিক হারে দ্বিগুণ হয়ে গেছে। এবং আপনার প্রিলিমিনারি টিকার সম্ভাবনা সমানুপাতিক সমানুপাতিক হারে দ্বিগুণ হয়েছে, এবং একইভাবে সমানুপাতিক হারে আপনার না টিকার সম্ভাবনাও দ্বিগুণ হয়েছে। কেন? কারণ হচ্ছে আগে আমাদের সময় 1 ঘন্টা যখন ছিল তখন হচ্ছে আমরা সময় পেতাম, তো সময় না পেলে নেগেটিভ মার্কিং কম হতো। এখন সময় পাচ্ছে, নেগেটিভ মার্কিং প্রশ্ন বেশি আছে, সেই প্রশ্নগুলো দাগানোর সুযোগ আছে,
নেগেটিভ মার্কিং কিন্তু বাড়ছে। তো আমরা আজকে আসলে বেসিক্যালি এই গ্রুপগুলো নিয়ে আলোচনা করবো যে নেগেটিভ মার্কিং কিভাবে এড়ানো যায়, কিভাবে টাইম ইউটিলাইজ করা যায়, কি আমাদের স্পিড কতটুকু হবে ওএমআর লাগানো। আমরা আহ যেগুলো আমাদের কনফিউশন প্রশ্ন আছে সেগুলোকে আমরা কিভাবে আনসার করবো, এবং আনসার না করলে কি হবে, আনসার করলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে টোটাল আলোচনা করবো। এর মধ্যে যাদের প্রশ্ন থাকবে তারা প্রশ্ন জানাবেন আমাদেরকে। এটা খুব গুরুত্বপূর্ণ যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য। তো আমরা শুরু করি। প্রথমেই যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে সময়। প্রিলিমিনারি সময় কত? 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা 120 মিনিট, এটা কিন্তু অনেক বড় একটা সময়। 2 ঘন্টা পরীক্ষার হলে বসে থাকা, এটা কিন্তু সোজা কথা না, ঠিক আছে? এবং 2 ঘন্টা মাইন্ড এক জায়গায় রেখে বসে থাকা, এটাও সোজা কথা না। আমাদের মাইন্ড এমনি চঞ্চল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে। আমরা বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছি না, তার উপরে 2টা ঘন্টা পরীক্ষার হলে একটা প্রশ্ন নিয়ে বসে থাকা, এটা খুবই কঠিন বিষয়। সুতরাং আপনার এই মাইন্ডসেট আপনার থাকতে হবে যে আমি 2 ঘন্টা পরীক্ষার হলে চুপচাপ বসে থাকতে পারবো। এই মাইন্ডসেট একটা নিয়ে কিন্তু আপনি পরীক্ষার হলে যাবেন। এবং এখানে যে বিষয়টা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যে আমরা আসলে স্পিডে আমরা আসলে লাগাবো, আমাদের আসলে স্পিড কিভাবে হবে। তো আহ, আমি হচ্ছে উম, যে বিষয়টা শেয়ার করতে চাই এটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা, ঠিক আছে? তো এই অভিজ্ঞতাটা আহ, আমি কাজে লাগিয়েছি। আমরা 34-এরই ক্যাডার, 34 প্রথমবার। তারপরে 35 পিডি দেওয়ার আমাদের সৌভাগ্য হয়েছিল, যদি আর রিটার্ন দিতে পাই নাই। তো আমি 35-এ 200 মার্কসের পরীক্ষা দিয়েছি, আবার 100 মার্কসের পরীক্ষা দিয়েছি। 2টা পরীক্ষা দিয়েছি, তো 2টা পরীক্ষাতে আমার অভিজ্ঞতা হয়েছে। আমি সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে স্পিডটা কেমন করে। তো প্রিলিমিনারিতে যে সাবজেক্ট গুলো থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, সায়েন্স, নৈতিকতা, ঠিক আছে, এই যে সাবজেক্ট গুলো থাকে সেই সাবজেক্টের মধ্যে আপনার পছন্দের যে সাবজেক্ট, যে সাবজেক্টে আপনার দখল ভালো, যে সাবজেক্টে আপনার কনফিডেন্স ভালো, যে সাবজেক্টে আপনার পড়াশোনা ভালো, অর্থাৎ আপনার নিজস্ব এরিয়া যে সাবজেক্ট, আপনি আসলে ওই সাবজেক্ট দিয়েই ওএমআর দাগানো শুরু করবেন। হতে পারে সেটা 1 নাম্বার প্রশ্ন না, সেটা হচ্ছে কি 101 নাম্বার প্রশ্ন। আপনি ধরেন বাংলায় ভালো পান, কিন্তু আপনার যে সেটটা পড়েছে সেই সেটে বাংলা হচ্ছে 101 নাম্বার থেকে শুরু হচ্ছে, তাহলে আপনি 101 নাম্বার দিয়েই শুরু করবেন। তারপরে আপনি ইংলিশ ভালো পারেন, তারপরে আপনি ইংলিশ শুরু করবেন। তারপর ভাই আপনি ম্যাথ বিজ্ঞান বাদ দিতে চাচ্ছেন, আপনি জিকেতে যেতে চাচ্ছেন, আপনি জিকেতে চলে যাবেন। এটা না করলে কি হবে, আপনি যদি কোনো কঠিন যেটাতে আপনি পারছেন না, সেই সাবজেক্ট দিয়ে শুরু করেন, পরীক্ষা প্রথমেই আপনার ব্রেনের উপর একটা প্রেশার পড়বে, এবং সেই প্রেশার কিন্তু পুরো পরীক্ষা ধরে আপনার ব্রেনের উপরে চলতে থাকবে। কারণ কি, কারণ হচ্ছে আপনি যখন পারছেন না, আপনি ধরেন সায়েন্স ছেড়ে দুর্বল, সায়েন্সের প্রতি দুর্বল না, আপনি সায়েন্সে দুর্বল। আপনি যখন সায়েন্সে দুর্বল হবেন, তখন আপনি যখন সায়েন্স শুরু করবেন, তখন দেখা যাবে যে 1টা পাচ্ছেন না, 2টা পাচ্ছেন না, 3টা পাচ্ছেন না, 4 নাম্বারটাও পাচ্ছেন না, 5 নাম্বারটাও পাচ্ছেন না। আপনার মধ্যে কনফিডেন্স ধীরে ধীরে কমতে শুরু করবে, এবং আপনার ব্রেনের উপরে প্রেশার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এবং এই প্রেশারের কারণে কিন্তু আপনার ব্রেন ওয়ার্ক করা বন্ধ করে দিবে। তখন কিন্তু আপনার যে ভালো করার কথা ছিল যে সাবজেক্ট গুলাতে, আপনি সেগুলো তো আর ভালো করবেন না। সেগুলোতে আপনার কনফিডেন্স কমে যাবে, আপনার কাছে প্রশ্নের আনসার গুলো কনফিউজিং মনে হবে, এটা আনসার এ হবে না বি হবে, সি হবে না ডি হবে। আপনার ব্রেন কিন্তু ওয়ার্ক করা বন্ধ করে দেবে। যার জন্য নিজের ফেভারিট সেক্টর দিয়ে শুরু করবেন, নিজের স্ট্রং সেক্টর দিয়ে শুরু করবেন, ঠিক আছে? এটা এটার পরে হচ্ছে কি, ওই যে অনেক সময় ক্রিকেটাররা ব্যাটাররা যখন ক্রিজে খেলেন, প্রথমে কিছু বল দেখে খেলেন, কিছু কঠিন বলারকে ব্লক করে খেলেন, তারপরে হচ্ছে আস্তে আস্তে ব্যাট খুলে খেলেন, হাত খুলে খেলেন, এরকম। আপনি আপনার সাবজেক্ট দিয়ে শুরু করবেন, শুরু করার পরে হচ্ছে আপনি যখন কনফিডেন্স গ্রো করবেন, তখন দেখবেন আপনার কঠিন যে সাবজেক্ট গুলো সেগুলো তো আপনি আস্তে আস্তে ফলো করতে পারছেন, আপনার কনফিডেন্স চলে আসছে, এবং আপনার ব্রেন প্রপারলি ওয়ার্ক করতেছে, এবং আপনার খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে যে না, আমি তো পারতেছি, অনেকগুলো পারছি। আপনি কিন্তু যে সাবজেক্ট গুলো পারেন সেগুলো কিন্তু আপনি অনেকগুলো আনসার করে ফেলছেন, আপনি 50, 60, 70, 80, 90 আনসার করে ফেলছেন। তাহলে আপনার কনফিডেন্স গ্রো করবে, হ্যাঁ এখন তো আমি অনেক আনসার করে ফেলছি, এখন তো আমার 5 মার্কের কাছাকাছি চলে আসছে, এখন আমার টেনশন করবে। কিন্তু কোডিং সাবজেক্ট দিয়ে শুরু করবে, টেনশন বিল্ড হওয়া শুরু করবে। তো এই বিষয়টা ক্লিয়ার, কোন সাবজেক্ট দিয়ে আপনি শুরু করবেন। নাম্বার 2, আপনি দাগাবেন কিভাবে। তবে 2 নাম্বার বিষয় হচ্ছে যে স্পিড, দাগানোর স্পিড কি হবে।
যে কত স্পিডে দাগাবো, মানে দাগাবো, নাকি একটা প্রশ্ন আনসার করে সে একটা প্রশ্নকে ওয়েবার, হ্যাঁ, নাকি সবগুলো শেষ করার পরে একসাথে ওয়েবারে তুলছে। প্রশ্ন হচ্ছে একটা, তাহলে প্রসেস কয়টা আছে? নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা প্রশ্ন দাগাবেন, একটা প্রশ্নের আনসার একটা প্রশ্ন ওয়েবারে দাগাবেন। আচ্ছা, দুই নম্বর প্রসেস হচ্ছে অল টু ওয়ান, পরীক্ষা শেষ করবেন তারপরে ওয়েবারে আনসার তুলবেন। হ্যাঁ, তিন নম্বর প্রসেস। আচ্ছা, তিন নম্বর প্রসেসটা আমি করে দিচ্ছি। আমি আগে বলি ওয়ান টু ওয়ানের সমস্যা নেই। ওয়ান টু ওয়ানের সমস্যাটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে সময় চলে যাবে। আপনি একটা দেখাচ্ছেন, হ্যাঁ, এটার আনসার হচ্ছে এ, ওয়েবারে তুলছেন, এটার আনসার হচ্ছে এ, ওয়েবারে আপনি গোলবৃত্ত ভরাট করতেছেন বা বাবল ফিলিং করতেছেন। তো আপনি একটার পর একটা, একটার পর একটা করতে করতে আপনি একবার প্রশ্নের দিকে তাকাবেন, একবার ওয়েবারের দিকে তাকাবেন, হ্যাঁ, একবার ফিলিং করবেন, আবার প্রশ্নে ফেরত আসবেন। একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করলে আপনার যে সিকোয়েন্স থাকতো ব্রেনে, সেটা কিন্তু ব্রেক করে গেছে। ব্রেন কিন্তু এখন একটা প্রশ্নের পরে ওয়েমারে চলে যাচ্ছে, আবার ওয়েমার থেকে প্রশ্ন ফেরত আসছে। ব্রেনটা সিকোয়েন্স ব্রেক করতেছেন। আপনি কিন্তু বাংলা শুরু করতেছিলেন, আপনি বাংলায় ভালো পারেন, যে সিকোয়েন্স শুরু হলে আপনি ব্রেক করে দিলেন কি দিয়ে? ওয়েমার দিয়ে। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে কি আপনার টাইম কনজিউম করবে, আমার মতে এটা একটা ভালো পদ্ধতি না। আমি অপশন রাখতে চাই উল্টো পুরা প্রশ্ন শেষ করে ফাইনালি গিয়ে ওয়েমার। এটা সুবিধা হচ্ছে আপনার সিকোয়েন্স ব্রেক করতেছে না, ব্রেন হচ্ছে সিকোয়েন্স মেনটেন করতেছে। কিন্তু ব্রেন কি আসলে সিকোয়েন্স মেনটেন করতে পারতেছে? কারণ বাংলা যখন শেষ হবে তখন আপনি ঠিক ইংলিশে যাবেন, আপনার তো সিকোয়েন্স এখানে শেষ, বাংলার সিকোয়েন্স শেষ, ইংলিশের সিকোয়েন্স শুরু, মাঝখানে কিন্তু একটা ব্রেক আছেই ব্রেনের জন্য। আমরা ব্রেনের সাইন্টিফিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি, একটু জটিল ব্যাখ্যা। তো ব্রেন, আপনি তখন বাংলা শেষ করে ইংলিশ করতে পারেন। খারাপ পদ্ধতি না, কিন্তু আপনার মাথায় একটা টেনশন থেকে যাবে যে আমি কখন ওয়েমারে থাকবো, যদি সময় শেষ হয়ে যায়, আমি যদি তুলতে না পারি, কিংবা আপনি সময় শেষই হয়ে গেছে, আপনি তাড়াহুড়া করে ওয়েমারে তুলতে গিয়ে আপনি কোনো একটা নাম্বার মিস করে ফেলেন। ধরেন আপনি বুঝছেন 4 নম্বর প্রশ্নের আনসার এ, 5 নম্বর প্রশ্নের আনসার বি, 6 নম্বর প্রশ্নের আনসার সি। আপনি ওয়েমারে 4 নম্বর এ ফিলিং করলেন, হ্যাঁ, 5 নম্বরে ওয়েমারে 5 নম্বরটা আপনার কোনো কারণে চোখে পড়বে না, গ্যাপ হয়ে গেছে। আপনি কোথায় চলে গেলেন? 6 নম্বরে চলে গেলেন, কিন্তু দাগালেন কত? 5-এর। তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন, 7 নম্বরে দাগালেন কত? 6-এর। ঠিক আছে, তাহলে কি হলো? আপনার মাঝখানে একটা কোয়েশ্চেন ব্রেক হয়ে দেওয়ার কারণে আপনার পুরা ওএমআর উল্টা পাল্টা হয়ে গেছে। আপনার পুরা সব আনসার কিন্তু রং কাউন্ট হচ্ছে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস থিং, যদি আপনি মাঝখানে ওএমআর এর একটা প্রশ্ন মিস করে ফেলেন, ওএমআর এর একটা ঘর আপনি মিস করে ফেলেন, আপনার জন্য কিন্তু এটা ভয়ঙ্কর রেজাল্ট। আপনার অ্যাটলিস্ট 20 থেকে 30টা ভুল হবে, যদি আপনি বুঝতে না পারেন যে আপনি ভুল করতেছেন। যতক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ ভুল হবে, এবং এরপর আর এখান থেকে আসলে ফিরে আসার কোনো ওয়ে নাই, ওই ফিল্ডে আপনার ঠিকানার কোনো সম্ভাবনা নাই। সুতরাং ওয়ান টু ওয়ান এই প্রসেসটাও আমি সাপোর্ট করবো না, এই প্রসেসটাও ভুল, মানে আমার মতো ভুল আর কি। এখানে আমি একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছেন, যারা বাসায় নিজেরা প্র্যাকটিস করেছেন, তাদের তাদের প্র্যাকটিসিং এর কোনো ওয়েতে যদি ওয়ান টু ওয়ান কিংবা অল টু ওয়ান থাকে, এবং সেটা যদি দীর্ঘ প্র্যাকটিস হয়, 2 মাস 4 মাসের প্র্যাকটিস হয়, তাহলে আপনার এই মুহূর্তে আমার সাজেশন নেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি একটা বিষয়ে প্র্যাকটিস করেছেন, আপনি একটা বিষয় জেনেছেন, এতদিন ধরে আপনি এটাতে অভ্যস্ত, হঠাৎ করে আপনি এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি যেটা, তো যারা প্র্যাকটিস করেন না, যারা জানেনই না যে পরীক্ষার হলে আসলে ওয়েমারটা দাগাবেন কিভাবে, শুধু তারা এই পদ্ধতিটা ফলো করবেন। আমি যেটা করতাম আমি সেটাই বলতেছি। আমি হচ্ছে সাবজেক্ট ওয়ান যে পদ্ধতিটা ফলো করতাম, যে আমি তখন বাংলা বাংলা দাগাইতাম, আমি পুরো বাংলাটা আগে প্রশ্নে দাগাই নিতাম, ছোট ছোট করে প্রশ্নে দাগানো কিন্তু খুব একটা ভালো অভ্যাস না, কিন্তু তারপরে যেহেতু আমার সুবিধা হচ্ছে আমি দাগাই নিতাম। আমি হচ্ছে প্রশ্নে দাগাই দিতাম, এরপরে বাংলা যখন শেষ হয়ে যেত আমি পুরো বাংলাটা তুলে ফেলতাম। পুরো বাংলাটা আমি আহ ওয়েবারে তুলে ফেলতাম। এরপরে আমি ইংলিশে চলে যাইতাম, বা আমার জিকেতে যাইতাম, আমার পছন্দের সাবজেক্ট গুলোতে যাইতাম, ম্যাথসে যাইতাম। কিন্তু
বাংলা তোমার শেষ, আমার মাথা থেকে বাংলা প্রেশার শেষ, বাংলা প্রশ্ন লাগানো শেষ, বাংলা উত্তর লাগানো শেষ, বাংলা শেষ। এরপর আমি ইংলিশে যেতাম, এরপর ইংলিশ কমপ্লিট হতো, যথারীতি আবার আমি ওয়েবার নিয়ে বসতাম, ইংলিশ শেষ করতাম। যেখানে সুবিধা হচ্ছে যে হয়তো বাংলা শুরু হচ্ছে 1 থেকে 25, ইংলিশ শুরু হচ্ছে হয়তো 101 থেকে 125 এরকম। তো এই জন্য সুবিধা হচ্ছে আমি সেগমেন্ট সেগমেন্ট যেহেতু আমি ভাগ করতে পারতাম, আমি সেগমেন্ট সেগমেন্ট করে থাকাই। তো আমার কাছে মনে হয়েছে এই প্রসেসটা ভালো কেন, আমার ব্রেনের সিকোয়েন্সও ব্রেক হচ্ছে না, আবার আমার ওএমআর দাগানোর ক্ষেত্রে কোনো তাড়াহুড়া থাকছে না। ঠিক আছে, আমি স্মুথলি দাগাইতে পারতেছি। তো আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে এই পদ্ধতিটা। বাকিটা আপনারা ডিসিশন নেবেন যে আপনারা আসলে কিভাবে করবেন। মানে আমি আমিও বলছি যাদের আগে প্র্যাকটিস আছে তারা হঠাৎ করে প্র্যাকটিস চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে এটা গেল নাম্বার 2 টপিক আমাদের, এই স্পিড কি হবে। এখন আমাদের 3 নাম্বার টপিক, সেটা হচ্ছে কঠিন প্রশ্ন। যদি হঠাৎ করে কোনো প্রশ্ন কঠিন হয়ে যায় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, হঠাৎ করে একটা প্রশ্ন কঠিন হয়ে গেল, হুম, আপনি 2টা পারলেন, 3 নাম্বার প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে, 4 নাম্বার প্রশ্নটাও কঠিন হয়ে গেছে, এখন আপনি ওই প্রশ্নের ভিতরে ঢুকে বসেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রশ্নগুলোর উপরে ইফেক্ট করবে। আপনার যখনই মনে হবে যে কোনো কারণে এই প্রশ্নটা আমার মাথায় আসতেছে না, অপশন গুলো দেখেও আমি কিছু বুঝতে পারতেছি না, বা বুঝতে পারতেছি কিন্তু ক্লিয়ার না, আপনি সাথে সাথে ওই প্রশ্নটা কমিট করে দিয়ে চলে যাবেন, নেক্সট প্রশ্নে চলে যাবেন। প্রথমে ব্রেনকে আপনি প্রেসারে ফেলবেন না। এবার যদি আপনি ব্রেনকে প্রেসারে ফেলতে থাকেন, এই এই কাজটা বেশি হয় ম্যাথের ক্ষেত্রে। ম্যাথটা আপনি পারেন, এই ম্যাথের নিয়মটা আপনি জানেন, কিন্তু করতেছেন আনসার আসতেছেন, ওনার জায়গায় হয়তো ভুল হচ্ছে, আপনি করেই যাচ্ছেন, আপনার ব্রেন হচ্ছে আস্তে 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 ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, আস্তে 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 আপনি ব্রেন কার্যকারিতা হারাচ্ছে, প্রেসারে পড়ে যাচ্ছে। তো আপনি ওটা কমিট করে যাবেন, ওটা কমিট করে আপনি নেক্সট কোয়েশ্চেন চলে যাবেন। ডাজন্ট ফ্যাক্ট যে হাউ মেনি কোয়েশ্চেন ইউ আর অমিটিং, এটা কোনো সমস্যা না, আপনি অমিট করতেই থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার গ্রিপের প্রশ্নটা আসছে, আপনি অমিট করতে থাকেন, আপনি হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যান। কখনোই একটা প্রশ্নে আপনি অতিরিক্ত সময় ব্যয় করবেন না, আপনার হাতে যথেষ্ট সময় থাকবে, 2 ঘন্টা টাইম, আপনার পাতা প্রশ্নগুলো শেষ হওয়ার পরে আপনার কন্টিনিউইং প্রশ্ন আপনি ফেরত আসতে পারবেন। আপনাদের যাদের ভালো প্রস্তুতি আছে তারা কখনোই পরীক্ষার হলে এই জিনিসটা করবেন না, এই জিনিসটা করলে আপনার যে ভালো প্রস্তুতিটা ছিল সেটা আস্তে আস্তে উম, মানে আউটপুট কমতে থাকবে, আপনি আস্তে আস্তে বিপদে পড়তে থাকবেন, এবং এই বিপদে পড়ার কারণে হ্যাঁ, একদম হচ্ছে প্রশ্নটা আগামীতে অ্যালাউ করবে, এটা আমি আজ করবে প্রশ্ন কিরকম লাগাতে হবে। এই জিনিসটা হচ্ছে করা যাবে না কখনোই, এই ধরনের প্রশ্নে আপনি টাইম দিবেন না। সুতরাং কঠিন প্রশ্ন প্রয়োগ পাচ্ছেন, অপ্রস্তুত কোনো প্রশ্ন আসছে, খুব রিসেন্ট সাধারণ জ্ঞানের কোনো প্রশ্ন আসছে, খুব জটিল টাইপের কোনো প্রশ্ন আসছে, সাথে সাথে অ্যাভয়েড করে নেক্সট প্রশ্নে জাম্প করবেন, কখনোই টাইম ওয়েস্ট করবেন না, তাহলে আপনার ব্রেনকে প্রেসারে ফেলা হবে এবং আপনার জন্য সেটা বেটার হবে। তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার টপিক। আমরা 4 নাম্বার টপিকে যাই। 4 নাম্বার টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে reading। মানে প্রশ্ন কিভাবে করবে। ঠিক আছে, এখানে অনেক সময় এরকম হয় না যে প্রশ্ন আসে নিম্নের কোনটি সত্য নয়, নিম্নের কোনটি মিথ্যা নয়। হ্যাঁ, আগে 9 লেখা থাকে, পরে লেখা থাকে সত্য, আগে কোনো কারণে 9 লেখা থাকে, পরে লেখা থাকে মিথ্যা। হ্যাঁ, লেখা থাকে হচ্ছে নিম্নের কোনটি ভুল। হ্যাঁ, নয়। লেখা থাকে, আগে লেখা থাকে যে নিম্নের কোন বাক্যটি ভুল। হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কি, যেসব সবগুলো প্রশ্নের আগে থাকে, নয় পরে থাকে, নয় পরে থাকে, নয় আগে থাকে, পাঁচটা থাকে, নয় পরে। আপনি যখন প্রশ্নটা পড়তেছেন তখন কিন্তু আপনি, আমাদের আপনার রিড বিটুইন দ্য লাইন তো পড়ার অভ্যাসই নেই, কোনো প্রশ্ন ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ার অভ্যাসও কিন্তু আমাদের কম। ইভেন অনেকের নাকি বিরক্ত লাগে, আপনার হচ্ছে লেখা স্কিপ করে করে আমরা পড়ে যাই, ওয়েবসাইটে আমরা যখন কোনো ব্লগে পড়ি লম্বা লেখা আমরা স্কিপ করে পড়ে, এই স্কিপিং এর যে অভ্যাসটা এটা কিন্তু পরীক্ষার হলে কাজ করে। আপনি কিন্তু ফার্স্ট লাইন বা লাস্ট লাইন কোনো একটা লাইন আপনি মিস করে যাচ্ছেন, এবং সেই লাইনটাতে হয়তো প্রশ্নের হিন্ট দেওয়া ছিল,
কিন্তু আপনি হিংটা ধরতে পারেন না, আপনি ভুল করছেন হিংটা ধরতে, তখন কি হবে? আপনার আনসারটা ডেফিনেটলি ভুল হবে। হ্যাঁ? তো এইরকম যখন সিচুয়েশন হবে, তখন রিডিংটা খুব কেয়ারফুলি করতে হবে। প্রশ্নটা প্রয়োজনে ২ বার করবেন, প্রয়োজনে ৩ বার করবেন, প্রয়োজনে সেগমেন্টে ভাগ করে পড়েন। যেটা প্রশ্নের ১ম পার্ট, এটা প্রশ্নের ২য় পার্ট। ২ পার্টের মধ্যে যে রিলেশন, সেখান থেকে বের হবে আনসার। সুতরাং এভাবে ভাগ করে পড়েন। কিন্তু প্রশ্নের ১ম অংশ এবং শেষ অংশ খুব মনোযোগ দিয়ে পড়েন, যেখানে আপনার প্রশ্নের জন্য, উত্তরের জন্য হিন্ট আছে। এই হিন্ট গুলো যদি আপনি মিস করেন, তাহলে যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে আপনি ভুল আনসার জায়গায় চলে আসবেন। আনসার কিন্তু আপনার জানা ছিল। ইভেন এই আনসারের ভুল আনসার যেটা, সেটাও আপনার জানা আছে। সঠিক আনসারও জানা আছে, ভুল আনসারও জানা আছে। তো প্রশ্ন ভুল করার কারণে আপনি আনসার ভুল করে দিচ্ছেন। ম্যাথে এই ধরনের ভুল হয় আমাদের, ইংলিশে ভুল হয়, বাংলায় ভুল হয়, বাংলা গ্রামাটিক্যাল পার্ট, তারপরে ইংলিশ গ্রামাটিক্যাল পার্ট, জিকে তে আমাদের এই ধরনের ভুল হয়। নিম্নের কোনটি এই গ্রুপের সদস্য নয়? আপনি গ্রুপ দেখছেন, যেটাকে সদস্য মনে হচ্ছে সেটাকে আনসার দিয়ে চলে আসছে, অথচ প্রশ্ন ছিল নিম্নের কোনটি এই গ্রুপের সদস্য নয়। আপনি আর ৯টা খেয়াল করেন। ঠিক আছে? তো এই ধরনের বিষয়গুলো আমরা রিডিং এর প্রবলেমের কারণে কিন্তু করি। আমরা যখন আইএলটিএস এ পড়াই, তখন ওখানে একটা অপশন থাকে রিডিং, ওখানে একটা সেকশন থাকে রিডিং। তখন আমরা কিন্তু পড়াই যে কিভাবে আসলে রিডিং করতে হয়, রিডিং করার সময় কোন সেগমেন্টটাকে জোর দিতে হয়। তো সেই নলেজটা কিন্তু প্রশ্ন রিডিং এর ক্ষেত্রে কাজে লাগে। যাক, এখন তো সেটা নিয়ে আলোচনা করবো না, হয়তো কোনদিন আলোচনা করবো কোনো ক্লাসে। তো আপনারা শুধু প্রশ্নের ১ম অংশ এবং শেষ অংশ খুব মনোযোগ দিয়ে পড়বেন। আর যদি কোনো প্রশ্ন আপনি পারেন কিন্তু বুঝতে পারতেছেন না প্রশ্ন কি চেয়েছে, তাহলে ওই প্রশ্নটা আপনি ভাগ করে ফেলেন, সেগমেন্ট করে ফেলেন, সেগমেন্ট গুলোকে আবার জোড়া লাগিয়ে ওদের মধ্যে রিলেশনশিপ খুঁজে বের করেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর যদি আপনি এই ধরনের না করেন, আপনি খুব তাড়াহুড়া করে রিডিং করেন, তাহলে আপনার জানা প্রশ্নের আনসার ভুল হয়ে যাবে। এবং কোনো প্রশ্নের আনসার ভুল হওয়া মানে ১ নাম্বার লিস্ট, সেটা কিন্তু না। কোনো প্রশ্নের আনসার ভুল হওয়া মানে তার সাথে ৩.৫ নাম্বার কাটা চলে যাবে। এটা ছিল আমাদের ৪ নাম্বার টপিক, রিডিং। আমরা এখন ৫ নাম্বার টপিকে আসি। ৫ নাম্বার টপিকে হচ্ছে গিয়ে, একজন বলেছেন আমরা প্রশ্ন দাগানোর আনসার পরে দিব। আমরা ৫ নাম্বার টপিকে আসি। ৫ নাম্বার টপিকে হচ্ছে কোয়েশ্চেন চয়েস। কোয়েশ্চেন চয়েস, আমি কোন প্রশ্নগুলো আনসার করবো, কোন প্রশ্নগুলো আনসার করবো না। একদম রিসেন্ট যে জিকে আছে, একদম রিসেন্ট যে জিকে, যেটা থেকে ৫টা থেকে ৬টা প্রশ্ন আসবে, এর বেশি প্রশ্ন আসবে। ৫টাও আসে কিনা সন্দেহ আছে। কিন্তু রিসেন্ট জিকে আমরা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স করে ফালা করে ফেলি। কারেন্ট অ্যাফেয়ার্স এর পৃষ্ঠার দাগ তুলে ফেলি পড়তে জাস্ট এই কয়েকটা নাম্বারের জন্য। প্রিলি নিয়ে আমার একটা ক্লাস ছিল, এই মুহূর্তে ফলো করে লাভ নেই। যে প্রিলি আসলে কি পড়তে হবে, আমার ১ মাস আগে ক্লাস ছিল, যাতে ১ মাসে যারা প্রস্তুতি নেবেন তারা আসলে কি পড়বেন সেটার জন্য। তো একদম রিসেন্ট যেগুলো জিকে, সেগুলো অ্যাভয়েড করে যাবেন। যদি না পারেন, পারলে তো অবশ্যই অ্যান্সার করবেন। সেই প্রশ্নগুলো আপনার চয়েস করার কোনো কারণ নেই। ঠিক আছে? যে প্রশ্নগুলো কনসেপচুয়াল, যে প্রশ্নগুলো ফ্যাকচুয়াল না, যেগুলো কনসেপ্টের উপর ডিপেন্ড করে, সেগুলো আপনি আনসার করার ট্রাই করবেন। যখনই কোনো প্রশ্নের আনসার ফ্যাকচুয়াল হয়, যখনই কোনো প্রশ্নের আনসারে ডেট থাকে, টাইম থাকে, নাম্বার থাকে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আনসার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। ইউএন এর সদস্য কয়জন, ডব্লিউএইচও এর সদস্য কয়জন, ঠিক আছে, ডব্লিউএইচও কত তারিখ গঠিত হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, এই ধরনের প্রশ্নগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চর্যাপদের কবি কয়জন, মানে যে প্রশ্নগুলো ফ্যাকচুয়াল, আপনি যদি না পারেন ফ্যাকচুয়াল প্রশ্নে, আপনি জানেন আপনি কোথায় জানেন কনসেপচুয়াল, এই প্রশ্নগুলো হচ্ছে কনসেপ্টের উপর ডিপেন্ড করে। এটা বলতে কি বোঝায়, ওটা বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলোকে আপনি চয়েস করবেন সবচেয়ে বেশি। আর ফ্যাকচুয়াল প্রশ্নগুলো না পারলে আপনি দাগানোর কোনো চেষ্টা করবেন না, কারণ দাগায় কোনো লাভ হবে না। ঠিক আছে? আমরা নেগেটিভ মার্কিং নিয়ে কখন মার্কিং আমাদের জানবো দরকার কি দরকার। তো ৬ নাম্বার বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নেগেটিভ মার্কিং। যে নেগেটিভ মার্কিংটা আসলে কি, নেগেটিভ মার্কিংটা কেন, আচ্ছা, যদি কেউ প্রশ্ন করেন যে পিএসসি তে কেন নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, আপনারা কেউ কি জানেন যে পিএসসি তে কেন নেগেটিভ মার্কিং রাখা হয়েছে? কেউ জানেন? কেউ জানলে হাত তুলেন তো, পিএসসি তে কেন নেগেটিভ মার্কিং রাখা হয়েছে? শ্যামল, শ্যামল জানো?
নেগেটিভ মার্কিং কেন 10টা রাখা হয়েছে? নেগেটিভ মার্কিং না থাকলে কি হবে? আসলে নেগেটিভ মার্কিং মার্কিং একটা মানসিক পরীক্ষা sir। এটা একটা এক্সাম যে একজন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই একজন অফিসার, যেহেতু তিনি অফিসার হবেন বিসিএস পরীক্ষা দিয়ে, তার রিজনিং পাওয়ার কতটা সেটা স্যার নেগেটিভ মার্কিং দিয়ে বোঝা যায়। যে এটা দেখা যাচ্ছে যে লজিক্যাল ইলজিক্যাল, এটা আমি মনে করি যে এই বিষয়গুলো। আচ্ছা, thank you, thank you. তোমরা এখানে জানা আছে অনেকে আসলে পেরে দিবা, ঠিক আছে? সাউন্ড হচ্ছে না। আচ্ছা, নেগেটিভ মার্কিং পিরিয়ডে কেন লাগা হয়েছে এই প্রশ্নের যদি আনসার দিতে হয়, তাহলে যেটা হচ্ছে যে সব স্টুডেন্টদের হাতে অপশন আছে, ঠিক আছে? এই স্টুডেন্টরা জানে যে শিওর আনসার পেয়ে যাবে, ধরে যে শিওর আনসার। তোমরা যারা পড়াশোনা করছো তারা জানো যে এটা শিওর আনসার। একজন বলছে কম্পিটিশন বেশি, তাই স্লাইটলি কারেক্ট, মানে এটাই মিনিংফুলি এটাই আসবে, কিন্তু আসলে রিজনটা আমি বলি যে তুমি হয়তো জানো যে এই কারেক্ট আনসার, হ্যাঁ, বাকিরা জানে না যে কারেক্ট আনসার কোনটা। কেউ কি জানে এতটুকুর মধ্যে কারেক্ট আনসার আছে, সি আর ডি তো হবেই না, সি আর ডি হচ্ছে প্রাসঙ্গিক, হবে না। কিন্তু সে জানে না এ হবে না কি হবে, সে জানে হচ্ছে গিয়ে সি আর ডি হবে না। তার মানে সে কত পার্সেন্ট জানে? 50% জানে। মানে এক ধরনের স্টুডেন্ট আছে যারা 100% জানে, আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা 50% জানে। আরেক ধরনের স্টুডেন্ট জানে যে ডি হবে না, ডি হবে না সে, কিন্তু সি নিয়ে সে কনফিউজ, সি হবে কি হবে না এটা নিয়ে কিন্তু তার কনফিউশন আছে। হ্যাঁ, তাহলে সে হচ্ছে কত জানে? সে হচ্ছে 33.3% জানে। হ্যাঁ, সে হচ্ছে আহ ডি নিয়ে কনফিউশন নেই, কিন্তু এই তিনটার মধ্যে তার কনফিউশন। আরেক প্রকার স্টুডেন্ট আছে যে পড়াশোনা সম্পর্কে কোনো ধারণাই রাখে, জীবনে দেখে নেই, কিন্তু তার হাতেও কিন্তু 4টা অপশন আছে এবং সে জানে যে আনসারের 4টা অপশনের ভিতরেই আছে। তাহলে তার চান্স কত? তার চান্স হচ্ছে 25%। এখন আমাকে বলো, একজন অনার্স পাস করা স্টুডেন্ট কোন প্রস্তুতি ছাড়া প্রিলিমিনারি পরীক্ষার ফর্ম ফিল আপ করছিল, সে পরীক্ষার হলে চলে গেল, কোনো নেগেটিভ মার্কিং নাই, তার মন মতো 200 নাম্বারের প্রশ্ন 200টাই টাকা দিয়ে চলে আসলো, কোনো নেগেটিভ মার্কিং নাই পরীক্ষার হলে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তার 25% চান্স থেকে যায় শুদ্ধ হওয়া, ঠিক না? তো তার যদি 25% চান্স থেকে যায়, তাহলে কিন্তু সে 50 নাম্বার পেয়ে যায় মিনিমাম। বেশিও পাইতে পারে, কমও পাইতে পারে, তো 50 নাম্বার পাবে আমরা 25% হিসাবে ধরে রাখি। আর সে যদি একটু পড়াশোনা করে যায়, অন্তত একটা অপশন বুঝতে পারে যে এটা আনসার হবে না, বাকি তিনটা সে জানে না, তাহলে কিন্তু তার জন্য 66.7% নাম্বার পাওয়া হয়ে গেছে। আরেকটা স্টুডেন্ট সে মোটামুটি পড়াশোনা করছে, কিন্তু সে আসলে দুইটা আনসারের মধ্যে কনফিউজ থাকে প্রত্যেকটা প্রশ্নের, সে কিন্তু 100 নাম্বার পেয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা ঘটে গেল, যদি নেগেটিভ মার্কিং না থাকে, তাহলে এই যে নাম্বার গুলো তারা পেয়ে গেল, এগুলো জাস্টিফিকেশন কি? এগুলো হচ্ছে যারা আনসার জানে তাদের সাথে কোনো পার্থক্য করে দেবে, তাদের সাথে ওদের মেধার কোনো পার্থক্য হবে? আনসার জানা সেও 50 পাচ্ছে, এমনকি তার ভাগ্য ভালো থাকলে সে ঠিক হয়ে যেতে পারে। আর যে আনসার জানে সে সবগুলো আনসার জানতেছে না। তো এই যে একটা প্রবাবিলিটি খেলতেছে এখানে, এই প্রবাবিলিটাকে ব্যালেন্স করার জন্য নেগেটিভ মার্কিংটা চলে এসছে। অর্থাৎ তুমি যদি দুইটার মতো কনফিউজ থাকো এবং দুইটার মধ্যে যদি তোমার লাক ভালো থাকে, আনসার যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি 100% নাম্বার পাই না। কিন্তু তুমি যে লাকের উপরে ফেভার করতেছো, সেই লাক যদি খারাপ থাকে, তাহলে সেটা পানিশমেন্টও তুমি পাইতে হবে। তাহলে তুমি যে আনসারটা, যে ধরো 1 নম্বর প্রশ্ন সে জানে, সে এক পাইনি, 2 নম্বর প্রশ্ন সে জানে না, আনসার করবো নেগেটিভ মার্কিং, যদি নেগেটিভ মার্কিং 0.5 করি, তাহলে তো মেইন নাম্বার থেকে 0.5 কমে যাবে, সে একটা ব্যালেন্সে চলে আসবে। অর্থাৎ সে যে আন্দাজে দাগালো সেটা পানিশমেন্ট পাইলো ওটা থেকে, সে যেটা শিওর হয়ে দাগাইছে সেটা থেকে। এখন সে যেটা শিওর হয়ে তো রাইট আনসার না দাগাই গেল, সে তো আন্দাজের উপরও রাইট আনসার দাগাই ফেলতে পারে, তো সেটাতে তার পজিটিভ মার্কিং আসতেছে না। তো
তো এটা একটা ধরা হয় যে আমাদের উপরে প্রতি 10টাতে মাত্র একটা তুমি রাইট আনসার লাগাইতে পারবা, বাকি 9টাই রং আনসার হবে, কিংবা দুইটা হতে পারে, খুব বেশি লাখ সাবার গুলো চিন্তা হতে পারে। কিন্তু এই যে বাকি যেগুলো ভুল যাবে, ঠিক আছে, ধরো তুমি আমাদের উপরে 10টার মধ্যে তুমি রাখলে, সেখান থেকে ধরো সেখান থেকে ধরো 3টা হয়ে গেল, তাহলে 7টা ভুল হয়ে গেছে। 3টাতে 3 পেলাম, 7টা হচ্ছে 3.5 পেলাম, -3.5, ঠিক আছে। তাহলে তোমার নাম্বার কিন্তু ফাইনালি মাইনাস চলে আসছে। এই জন্য যাতে তুমি 10টায় যদি আন্দাজে দাঁড়াও, তুমি যাতে নাম্বার ক্যারি করতে না পারো, পজিটিভ নাম্বার ক্যারি করতে না পারো, সেই জন্য কিন্তু নেগেটিভ মার্কিংটা আসছে। আমি কি বুঝাতে পারছি নেগেটিভ মার্কিং আসার মেইন কারণটা কি? আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে যে কেন নেগেটিভ মার্কিং আসার আসছে প্রিলিমিনারি পরীক্ষাতে? আমি এটা শুধু এখানে না, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডের অনেক দেশে আছে নেগেটিভ মার্কিং পলিসি, এবং এটা একটা ম্যাথ, এটা একটা গণিত, এটা কিন্তু কোনো লাভ না, এটা গণিত, হিসাব করেই দেওয়া থাকে, প্রবাবিলিটি হিসাব করা থাকে যে কত পর্যন্ত নেগেটিভ মার্কিং কাউন্ট করলে কেউ আন্দাজে দাগাইলেও নাম্বার ক্যারি করতে পারবে না। যে যতটুকু জানে ততটুকুর উপরেই তাকে নাম্বার ক্যারি করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা সিম্পল ম্যাথ, একটা কমপ্লিট সায়েন্স। এখানে কিন্তু কোনো লাখের কিছুই নেই। তো তারপরেও লাখের উপরে পেপার করতে হয়। কিন্তু যাদের 60%-এর কাছাকাছি নাম্বার হয়ে যায়, বা 55%-এর কাছাকাছি নাম্বার হয়ে যায়, ওদেরই কিন্তু নেগেটিভ মার্কিং কমতে থাকে, কারণ ওরা কিছুটা জানে। কিন্তু যারা হচ্ছে 30% প্রশ্নের আনসার জানে, তাদের কিন্তু নেগেটিভ মার্কিং এ তাদের বাকি 30% যেটা জানতো সেটা হচ্ছে শেষ হয়ে যায়। সুতরাং তার সামনে যাওয়ার কোনো পদ্ধতি আর থাকবে না। এই জন্যই নেগেটিভ মার্কিং অ্যাপ্লাই করা হয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নেগেটিভ মার্কিং এ কি করতে হবে, নেগেটিভ মার্কিংটা আমরা কিভাবে ইউজ করব। তো প্রথম কথা হচ্ছে নেগেটিভ মার্কিং কে আমরা ভয় পাওয়া যাবে না, নেগেটিভ মার্কিং কে আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমাদের নেগেটিভ মার্কিং হবে, কিন্তু সেটা কতটুকুতে হবে সেটা জানার জন্য আমরা তো আগেই বলছি যে যদি আনসার 4টার মধ্যে তুমি জানো যে এটা এটা হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার, তার মানে তুমি 50% আনসার চাও, এই প্রশ্নের 50% আনসার তুমি জানো। কিন্তু এটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে। তো এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ যে প্রশ্নগুলো 50% আনসারে থাকবে, ধরো 50% আনসারে তোমার 20টা প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি 50% রিস্ক নিয়ে থাকে না, 10টা হইলো না। তাহলে 10টা না হওয়ার কারণে তোমার -5 আসবে, আর 10টা হওয়ার কারণে +5 আসবে। তোমার নাম্বার কিন্তু 5 নাম্বার যোগ হয়েছে। আমার কথা বুঝতে পারছো? 5 নাম্বার কিন্তু তোমার যোগ হয়েছে। সুতরাং এই ধরনের যে কনফিউশন গুলো থাকবে, সে কনফিউশন গুলো তুমি অবশ্যই অপরচুনিটি হিসাবে গ্রহণ করি, যাতে তুমি এখান থেকে পজিটিভ নাম্বার বের করে আনতে পারো। ওকে, এবার ধরো এই থিওরি, তুমি জানো যে বি আনসার, বি শিওরলি আনসার না, আনসার এই 3টার ভিতরে আছে। আর এই ধরনের প্রশ্নের সংখ্যা ধরো অনেক বেশি, ধরো 30টা প্রশ্ন তোমার এই ধরনের, যেটা তুমি আসলে শিওরলি জানো একটা অপশন আনসার, বাকি 3টা অপশনের ভিতরে। ধরো তুমি 30টাই জানো, তাহলে 30টা দাগানোর পরে ধরো তোমার 30টা থেকে 12টা হইলো, 18টা ভুল গেল, ঠিক আছে। তাহলে 18টা ভুল গেলে নাম্বার কাটা যদি নতুন হয়, তাহলে তোমার 3 নাম্বার কিন্তু যোগ হইল। তো এখানে একটা কথা বলা ভুল, যে যারা 50% আনসার জানে, তারা কিন্তু আমার হিসাবে 110 থেকে 112 এই টাইপের নাম্বার ক্যারি করবে। তার সাথে যদি 5 নাম্বার যোগ হয়, তাহলে 115 থেকে 117 নাম্বার ক্যারি করবে, অর্থাৎ তার টিকা সম্পূর্ণ কিন্তু অনেক বেড়ে গেল, ঠিক আছে। আর যারা এই পর্যায়ে আছে, অর্থাৎ একটা অপশনে শিওর যে এটা আনসার না, কিন্তু বাকি 3টা নিয়ে কনফিউজড, অর্থাৎ যারা 34% স্টুডেন্ট, তারা কিন্তু 100 থেকে 105 কিংবা 90 এই টাইপের নাম্বার ক্যারি। তো এই টাইপের নাম্বার যদি ক্যারি করে, তাদের হচ্ছে কি আমার 3টা নাম্বার যোগ হবে। তো তাদের জন্য কিন্তু টিকার সম্ভাবনা কিন্তু বাড়তে থাকে। কিন্তু যারা জানেই না এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, তারা কোনোটাই জানে না, অর্থাৎ 25%
আমার মতে তাদের দাগানোর কোনো দরকার নেই। কারণ তারা যদি এভাবে 30টা বা 40টা দাগায় তাদের জন্য আরো স্কোপ বাড়বে, কারণ যেহেতু তারা কোনো অপশনে চিনতেছে না, that means তারা বেশিরভাগ প্রশ্ন পারতেছে না, সুতরাং তারা 40টা 50টা 60টা এরকম প্রশ্ন আসবে কিনা। অপশন যদি এই প্রসেসে যায় 30টা দাগায়, এর মধ্যে হাইয়েস্ট তারা 10টা ঠিক করতে পারবে, বাকি হবে -15 হবে আর -8 সেই প্রশ্নের আনসার করার কোনো দরকার নাই। কিন্তু যে প্রশ্নে তোমার 35% রিস্ক নেওয়ার চান্স আছে এবং তুমি বুঝতেছো যে তোমার রিস্কটা নিতেই হবে, তখন হচ্ছে কি তুমি চান্সটা নেবে। আর তুমি যদি 50% স্টুডেন্ট হও, যে 50% আমি বুঝতেছি, তাহলে অবশ্যই তুমি চান্সটা অবশ্যই নেবে। যতগুলো প্রশ্ন 50% হবে ততগুলো প্রশ্নের চান্স নেবে। এখন কতগুলো প্রশ্নের চান্স নিব বা কতগুলো প্রশ্নের চান্স নিব, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম নেগেটিভ মার্কিং খারাপ জিনিস না, এটা ভয় পাওয়ার জিনিস না, এটাকে ব্যবহার করতে জানতে হবে। এটা সায়েন্সটা বুঝতে হবে যে এটা কোথা থেকে আসছে, নেগেটিভ মার্কিংটা কিভাবে কাজ করে, এবং সেই কাজের এগেনস্টে গিয়ে নেগেটিভ মার্কিংটাকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি নেগেটিভ মার্কিং থেকে তোমার পজিটিভ নাম্বার ক্যারি করতে পারো, আদারওয়াইজ পারো। আচ্ছা, এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কি পরিমাণ নেগেটিভ মার্কিং এর রিস্ক নেব, কতক্ষণ নেব, কবে নেব, সেই প্রশ্নটা আনসার দিচ্ছি। তার আগে একটা মেসেজ আছে দিয়ে দিই। উনি বলছে 46 এর ফর্ম কিভাবে তুলে নিই, কোনো প্রিপারেশন নাই। 46 এর মেইনলি 47 কিছু গাইডলাইন দিবেন, 46 এর এক্সাম কি দিব কি দিব না। অবশ্যই আপনি তো প্রশ্ন করছেন যে আপনি 46 এর অ্যাপ্লিক্যান্ট, কিন্তু আপনি হচ্ছে 46 এর কোনো প্রস্তুতি নাই, আপনি 47 এর জন্য পড়াশোনা শুরু করবেন, কোনো সমস্যা নাই ভাই, আপনি পরীক্ষার হলে যান, আপনি পরীক্ষা দেন। কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে কি করবেন, আমি এখন সেই আনসারটাই দিচ্ছিলাম। আপনার প্রশ্নটা চলে আসছে বাই দিস টাইম। হ্যাঁ, একজন আনসার দিয়েছেন, কেউ যেন র্যান্ডমলি তাকে নাম্বার তুলতে না পারে, মেইন কারণ এটাই। মুস্তাহিল দিবেন, মেইন কারণ এটাই, কেউ যেন র্যান্ডমলি টাকা পজিটিভ নাম্বার তুলতে না পারে, নেগেটিভ নিয়ে পরীক্ষার হল থেকে বের হয়, সেই জন্য হচ্ছে নেগেটিভ মার্ক। ওকে, নেগেটিভ মার্কিং ক্লিয়ার, নেগেটিভ মার্কিং ভয় পাওয়ার কোনো বিষয় না, এই সায়েন্সটা বুঝে ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের 7 নম্বর টপিকে যাবো। 7 নম্বর টপিক হচ্ছে প্রশ্ন দাগানো। একজন বলছেন যে প্রশ্ন দাগানো যায় কিনা, প্রশ্ন দাগানো ঠিক না, কখনোই প্রশ্ন দাগানো ঠিক না। আবারও সেম প্রশ্ন যে 40% আনসার করেছেন, 40% প্রস্তুতি আছে, তাই আপনি কি বুঝতে পারছেন আপনার 40% প্রস্তুতি আছে, এটা তো অনেক কিছু। পরীক্ষা দেন, পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই, পরীক্ষা দিয়ে তারপরে আপনার প্রস্তুতিটা জানাই নিন, এই প্রশ্নটার আনসার জানলে আপনার এই কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে আমরা পিলি কিভাবে দাগাবো, পিলি কিভাবে প্রশ্ন আমরা শুরু করবো, পিলি কিভাবে প্রশ্ন আমরা দাগানো শেষ করবো। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো আমাদের আর বাড়তি প্রশ্ন দাগাইতে হচ্ছে কিনা, আমাদের কতটুকু নেগেটিভ মার্কিং এর চান্স নিতে হবে, এবং আমরা কিভাবে বুঝবো যে কাটমার্ক কত হইতে পারে, প্রশ্ন কি কঠিন হয়েছে নাকি প্রশ্ন সোজা হয়েছে, আমার কি দাগানো উচিত না আমার থেমে যাওয়া উচিত, কাটমার্কস কত হইতে পারে, এই কনফিউশন যেগুলা, সেগুলো আমরা এখন এই প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। আপনি বুঝতেই পারতেছেন এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে পরীক্ষার হলে বসে থেকেই কাটমার্ক বুঝে যাওয়া, পরীক্ষার হলে বসে থেকেই ডিসিশন নিতে পারা যে আমি কি আর সামনে যাবো কিনা, আমি কি আরো বেশি দাগাবো কিনা নাকি আমি থেমে যাবো, আমি কি কনফিউশনে হাত দিব কিনা, আমি কি 25% দাগাবো নাকি 33% দাগাবো নাকি 50% দাগাবো। এই যে গেমটা, আমি তো বলে দিলাম যে কিভাবে দাগাবো, কিন্তু এই গেমটাতে আপনি কিভাবে ডিসিশন নেবেন যে আপনি এখন দাগাবেন কি দাগাবেন, এই প্রশ্নের আনসার আশা করি আপনার সেটা ক্লিয়ার হবে। ধরেন আমি বললাম যে এটা বাংলা থেকে শুরু হচ্ছে, আমার সেটা প্রশ্ন বাংলা থেকে শুরু হচ্ছে। বাংলা থেকে শুরু হচ্ছে, হচ্ছে বাংলা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। আমি আগে বলেছি যে আমি কিভাবে দাঁড়াবো, আমি আগে হচ্ছে বাংলা পুরাটা আগে প্রশ্ন করবো, প্রশ্নের পরে আনসার ঠিক করে এরপরে বই বানাবো।
এটা আমার স্টাইল, আপনার স্টাইল আলাদা হতেই পারে। তো আমি এখন বলবো যে আপনারা আসলে কিভাবে দাগানোটা প্রেফার করেন। প্রশ্ন দাগানোটা খুব বাজে দেখায়। হ্যাঁ, প্রশ্ন দাগানো উচিত, অনেক কারণে ঝামেলা হতে পারে, সুতরাং একটু টেকনিক্যালি হতে হবে। আপনারা পেন্সিল নিয়ে যাবেন আপনাদের সাথে। এক নম্বর প্রশ্নের আনসার কি? ধরেন এক নম্বর প্রশ্ন, আমি এটা ঠিক পাশে একটা ছোট্ট বিন্দু দিয়ে রাখবো। ওকে, ক্লিয়ার? দুই নম্বর প্রশ্নটা আমি পারি। দুই নম্বর প্রশ্ন আনসার বল, বয়ের পাশে একটা বিন্দু দিয়ে রাখবো। তিন নম্বর প্রশ্নটা আমি পারি না। তিন নম্বর প্রশ্নের আনসার পারি, এখানে বিন্দু দেওয়ার কোনো বিষয় নাই, যেহেতু আমি আনসারটা পারি না কিংবা কনফিউশন কিংবা হালকা কনফিউশন, আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিবো। আমি শিওরলি পারি না, এগুলো হচ্ছে 100% শিওর, মানে আমি 100% জানি এটার আনসার এটা। তিন নাম্বারটা আমি কি করবো? জাস্ট তিন নাম্বারটাকে এভাবে গোল করে রাখবো। আমি কেন গোল করলাম? আমি তো কমিট করে চলে যেতে পারতাম, আমি কেন একটা গোল করে দিলাম? এইখানে একটা ছোট বিষয় আছে, আপনি যদি গোল না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি তিন নাম্বার প্রশ্নটা পারেন না। আপনি ধরেন যেভাবে আপনি 25-30 পর্যন্ত শেষ করলেন, শেষ করার পরে তো আপনি ওয়ে মানে তুলতে যাবেন, ঠিক না? ওয়ে মানে তুলতে গিয়ে আপনি এক নাম্বার দাগাবেন কম, দুই নাম্বার দাগাবেন কম, তিন নাম্বারে ধরেন গোল নাই, আপনি আনসার খুঁজবেন, আনসার নাই। ওয়ে মানে আপনি কি করবেন? চার নাম্বারটা আপনি তুলে নেবেন, আপনি এক নাম্বারে লাগাবেন কম, দুই নাম্বারে লাগাবেন কম, তিন নাম্বারে ধরেন গোল নাই, আপনি চলে যাবেন চার নাম্বারে। চার নাম্বার ধরেন আপনি আবার পারবেন, চার নাম্বার আনসার হচ্ছে ধরেন কম। হ্যাঁ, তার মানে চারের হওয়ার কথা, কিন্তু আপনি হচ্ছে ভুলে সেটা ওটা দাঁড়িয়ে দিবেন তিনে দাঁড়ায়। কেন? কারণ আপনি একটা রিদমে আছে, স্পিডে আছে, আপনি স্পিডে ভুলটা করে দেবেন, তাহলে তিনও কাটা গেল, চারও কাটা গেল, একদম -1 হয়ে গেছে। সুতরাং এই ভুলটা যাতে না হয়, আমি যে পারি না চার নাম্বার, আমি যে পারি না তিন নাম্বারটা, সেটা যেন আমি বুঝতে পারি, এই জন্য আমি প্রশ্নের তিন নাম্বার ছোট্ট করে একটা গোল দাগিয়ে রাখবো, এবং ওয়ে মানে সেটা কমিট করে আমি চার নাম্বার চলে যাবো, চার নাম্বার আনসার হচ্ছে ক। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? প্রত্যেকটা সঠিক আনসারের পাশে বিন্দু দিলাম, আর যেটা আমি কনফিউশন সেটার পাশে আমি গোল করে দিলাম, যাতে আমার সেটা ওয়ে মানে লোপ হয়। ওয়ে মানে লাগানোর সময় যাতে আমার মাথায় থাকে তিন নাম্বারটা কমিট করে চার নাম্বারে আসতে হবে, একটা ওয়ে মান আমার ভুল হয় না। এই প্রসেস গুলো আমরা বইবার দাগাইতে দাগাইতে শিখছি, এভাবে আসলে করলে বইবার ভুল হয়। তাহলে এইভাবে পুরোটা শেষ হলো, বাংলা পুরো দাগানো শেষ হলো, বাংলা দাগানো শেষ, এখন বাংলা পরিমাণে তোলা শেষ। পরিমাণে তোলার পরে আপনি বাংলা ছেড়ে দিবেন, যেগুলো কনফিউশন আছে আপনি সেগুলো আর যাবেন না। হ্যাঁ, যেগুলো কনফিউশন আছে ওগুলো শেষ, আপনি চলে যাবেন, ধরেন নেক্সট আপনি ইংলিশ পারেন, ইংলিশে চলে চলে যাবেন। ইংলিশে গিয়ে আমারও সেম নিয়ম, ইংলিশে প্রথম আনসার, দ্বিতীয় আনসার, তৃতীয় আনসার। ইংলিশে প্রথম আনসার, দ্বিতীয় আনসার, তৃতীয় আনসার, চার নম্বর আনসার আপনি পারেন না, ভুল, পাঁচ নম্বর আনসার, এভাবে। এবং সেটা আপনি কোথায় তুলবেন? ইংলিশ পুরো শেষ করার পরে আপনি ইংলিশ পড়ে মানে তুলবেন। এভাবে আপনি সায়েন্স শেষ করবেন, এভাবে আপনি আন্তর্জাতিক শেষ করবেন, নৈতিকতা, সুশাসন, মেন্টাল এবিলিটি সব শেষ হবে। শেষ হওয়ার পরে এখন আপনার কাছে কি আছে তাহলে? আপনার কাছে পুরো প্রশ্নের মাঝে মাঝে কিছু গোল দাগ আছে, ঠিক না? গোল দাগ আছে তো, এখন সেই গোল দাগ গুলাকে আপনি কাউন্ট করবেন, যে টোটাল কতটা গোল দাগ আছে, ঠিক আছে? এবং টোটাল ধরেন আপনার পুরো প্রশ্নের এক এক রেঞ্জে 100টা, 110টা, এক এক রেঞ্জে করবেন। ধরেন 80টাই ফিক্স, 80টার উপরে দেওয়ার খুব। তো যেমন হচ্ছে গোল দাগ, তার মানে 80টা মানে আপনার 120টা আনসার কারেক্ট, 90টা মানে হচ্ছে আপনার 110টা আনসার কারেক্ট, 100টা মানে 100টা কারেক্ট, 110টা মানে টাকা রেঞ্জে আমি পেয়ে গেলাম 0% ভুল হওয়ার সম্ভাবনা। একটা ভুল হয়ে যেতে পারে আপনি যদি ইচ্ছাকৃত ভাবে 50% আনসার 100% কাউন্ট না করেন। তাহলে ধরলাম আপনার স্কোর 120 বা 110, 190। এবার আমার কথা শুনুন, আপনি আপনার প্রস্তুতি জানেন,
যে আপনার মোটামুটি ভালো একটা প্রস্তুতি ছিল, কিন্তু আপনি answer করতে পারছেন কত 90। আপনার প্রস্তুতি নিয়ে আপনি স্যাটিসফাইড ছিলেন, আপনার প্রস্তুতি বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনি ভালো নাম্বার পাইতেন, কিন্তু আপনি কত পাচ্ছেন এখন 90। তার মানে প্রশ্ন কঠিন হয়েছে। এই প্রশ্ন আপনার জন্য যেমন কঠিন, বাকি 3,25,607 জনের জন্য এই প্রশ্নের আনসার কঠিন। ঠিক আছে? তখন আপনি বুঝবেন যে যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, আপনি তখন শুধুমাত্র আপনার যে কনফিউশন, বাকি 50% কনফিউশন গুলো আছে সেগুলো দিকে দেবেন। আর বাকি 25% কনফিউশন, 33% কনফিউশন আপনি যাবেন না। অর্থাৎ শুধু 50% কনফিউশনে আনসার গুলো দাগে আপনি চলে আসবেন। কারণ প্রশ্ন কি হয়েছে, কঠিন হয়েছে। আপনার ধরেন 100 নম্বর টেস্ট, সেম কথা, 100 নম্বর পাওয়াটা সে বেস করলাম। আপনি খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন, আপনি 100 নম্বর পেয়েছেন। হ্যাঁ, এখন আপনার ধরেন প্রস্তুতি খারাপ, আপনার প্রস্তুতি ভালো না, কিন্তু তারপর আপনি 90 পাচ্ছেন, তার মানে প্রশ্ন সোজা হয়েছে। তার মানে আপনি তখন 25% নিলেন, 33% নিলেন, আপনি ডিসিশন নিতে পারবেন। কারণ 90তে আপনার জীবনও টিকা হবে। আর যদি টিকা না হয়, তাহলে তো পিলি দিয়ে কোনো লাভ নেই, তখন আপনি রিক্সে চলবেন। কিন্তু 25% রিক্সা আমার কোনোভাবেই যাওয়ার সম্মতি নাই। আপনি 33% রিক্সা যাবেন, 50% আপনি 100 পেয়েছেন, প্রস্তুতি ভালো না, প্রশ্ন সোজা। আপনি আবার 33% রিক্সা যাবেন, 50% রিক্সা যাবেন। আপনি 110 পেয়েছেন, প্রস্তুতিও ভালো, 110 পেয়েছেন, তার মানে প্রশ্ন কঠিন হয়েছে। আর প্রস্তুতি মোটামুটি, তার মানে প্রশ্ন সোজা হয়েছে। প্রস্তুতি খারাপ, প্রশ্ন বেশি সোজা হয়েছে। সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে এখন আপনাকে আসলে কত পার্সেন্ট রিস্ক দিতে হবে। আপনি 120 পেয়েছেন, আপনার প্রস্তুতি ভালো ছিল, মোটামুটি ছিল, 120 ছিল, পারফেক্ট স্কোর, দুই একটা দাগানো ছাড়া আর risk নেওয়ার দরকার নেই। ঠিক আছে? কিছু 50% কনফিউশন দাগিয়ে চলে আসে, কিন্তু আমার একটা প্রশ্ন, যদি আপনি এই গোল দাগ না লাগান, আপনি 100% শিওর আনসার আগে আলাদা না করেন, তাহলে আপনি কিভাবে পরীক্ষার হলে বুঝবেন যে প্রশ্ন কতটুকু ত্রুটি হয়েছে বা কতটুকু সোজা হয়েছে? হ্যাঁ, এখন আপনি বলবেন স্যার গোল দাগ দাগাবো, আবার গোল দাগ গুলা কাউন্ট করবো, টাইম যাবে না? গোল দাগ দাগাইতে এবং কাউন্ট করতে টোটাল মিলে আপনার সময় যাবে 2 থেকে 4 মিনিট। ঠিক আছে? কারণ গোল দাগ কাউন্ট করতে তো বেশিক্ষণ লাগে না, প্রশ্ন এরকম করতে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এভাবে 4 পাতা প্রশ্ন উল্টা ফেললে গোল দাগ কাউন্ট হয়ে যায়। আর গোল দাগ কম হওয়ার সম্ভাবনা বেশি, যাদের পুরো প্রশ্নে গোল দাগ হবে তাদের জন্য তো আসলে কিছু বলার নাই। তারা হচ্ছে গিয়ে আর ক্রিটিকার কোনো সম্ভাবনাই নাই, তারা বুঝে যাবে যে ভাই এইবার আমার কাজ না, আমি একটু বাসায় যাই, চাটা খাই, বের হই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা দিই, ব্রেনটা একটু ফ্রেশ করি। কিন্তু গোল দাগ যদি আপনি না দেন, আপনি যদি আপনার 100% নাম্বার না জানেন, তাহলে আপনি কিভাবে আপনি এটা জানবেন যে আপনার প্রশ্ন কতটুকু ভালো হয়েছে বা প্রশ্ন কতটুকু খারাপ হয়েছে? আপনি আমাকে এই প্রশ্নটা আনসার দেন, ওইখানে আপনার জানার কোনো উপায় নেই। তো এইখানে কিন্তু আসলে খেলাটা ঘুরে যায়। আমাদের যে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার হল থেকে খুব কনফিডেন্সের সাথে বের হয় যে আমি 120 পাবো, আমি 130 পাবো, আমি 140 পাবো, কিন্তু এরপরে কি হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় নাম্বার কমতে থাকে। নাম্বার কমতে কমতে সন্ধ্যাবেলা এসে নাম্বার 70-এর নিচে নেমে যাচ্ছে, 80-এর নিচে নেমে যাচ্ছে, 90-এর নিচে নেমে যাচ্ছে, 50-এর নিচে ওনাকে নেমে যাচ্ছে, তখন আর নাম্বার থাকে না। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে ওই স্টুডেন্ট আসলে পরীক্ষার হলে জানতোই না সে আসলে কয়টা আনসার সঠিকভাবে দাগিয়েছে এবং কয়টা আনসার সেটা 50% চান্সে কয়টা আনসার দাগিয়েছে, 25% চান্সে কয়টা আনসার দাগিয়েছে, 33% চান্সে কয়টা আনসার দাগিয়েছে, এটা আসলে সে জানেই না। তো এটা না জেনে আপনি যে বের হয়ে একটা মন্তব্য করতেছেন, বা এটা না জেনে পরীক্ষার হলে যে আপনি রিস্ক নিচ্ছেন দাগানো, সেটা আপনার কোনো কাজে দিবে বলে আমার মনে হয় না। প্রিলি পরীক্ষা একটা পুরোটাই সায়েন্স, এটা পুরোটাই গেম। এই গেমটা খেলার জন্য গেমস এর রুলস বুঝতে হবে। গেমস এর রুলস যদি আপনি না বুঝেন, আপনি গেমস খেলতে পারবেন, এটাই সোজা হিসাব। সো ফার্স্ট অফ অল আপনাকে গেমস এর রুলস বুঝতে হবে, গেমটা কিভাবে সেট করা হয়েছে ওইভাবে আপনাকে গেমটা খেলতে হবে। সুতরাং আমার পরামর্শ, আপনি এভাবেই প্রশ্নে মার্কিং করেন, তবে ছোট করে মার্কিং করেন, একদম গোল গোল করে প্রশ্ন কালো বানিয়ে ফেলেন না। প্রশ্নের যে রূপ এবং সৌন্দর্য সেটা বজায় রেখে প্রশ্নকে মার্কিং করেন। প্রশ্নের যে মান সম্মান সেটা যাতে বজায় থাকে সেভাবে আপনি মার্কিং করেন, তাহলে আপনি আসলে বুঝে যাবেন যে আপনি কোন গ্রুপে আছেন, এবং সেই গ্রুপ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আসলে কি আনবেন কি দাঁড়াবেন না, আপনি কতটুকু রিস্ক নেবেন কতটুকু রিস্ক নেবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে যে মোটামুটি সবগুলো টপিক কভার হয়ে গেছে, যে আপনি পরীক্ষা হলে কিভাবে দাগাবেন, আপনি কিভাবে রিস্ক নেবেন, কতটুকু পর্যন্ত আপনি দাগাবেন, কতটুকু পর্যন্ত দাগাবেন না।
সমস্যা হচ্ছে এটা 200 মার্কসের প্রশ্ন। আমি যখন 35 বিসিএস দিই তখন আমার হাতে এত সময় বেঁচে গেছে যে আমি আসলে এত সমস্যা কি করবো, কারণ যতটুকু টাকাইছি ততটুকু আমি শিওর ছিলাম যে আমি টিকে যাবো, নাম্বারটা আমি না বলি। কারণ যেহেতু PSC নাম্বার প্রকাশ করা, সুতরাং ওর লাভ নেই। এরপরে প্রায় অনেকক্ষণ আমাকে চুপচাপ ঘরে বসে থাকতে হয়েছে, কিন্তু আমি টাকাইনি, কারণ আমি বুঝছি যে এতটুকু আসলে হয়ে যাবে, টাকানোর দরকারই নেই। তো এটা আপনাকে বুঝতে হবে, 200 নাম্বারের প্রশ্ন আছে। আমার টার্গেট নাম্বার রাখি 120 to 125 পেলে আমরা এটাকে সেফ নাম্বার, আসলে এর উপরে সেফ নাম্বার নাই। 130 পেলে ভেরি গুড, কিন্তু 120 to 125 আমাদের জন্য খুবই সেফ নাম্বার, ভেরি মাচ সেফ নাম্বার। এটা নিয়ে আসলে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নাই। সো আপনাকে 120 125 পাইতে হবে, তাহলে আপনার হাতে যে বাকি 80 থেকে 75টা প্রশ্ন রয়ে গেছে, সে 80 থেকে 75টা প্রশ্ন আপনার হাতে ফ্রি। আপনি সেগুলো আপনার বুদ্ধিমত্তা বিচার করে দাগাবেন, চাইলে নাও দাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এই যে আপনার হাতে সময় রয়ে যাবে 2 ঘন্টা, সেখানে 1.5 ঘন্টা 40 মিনিট সময়, সেখানে হচ্ছে গিয়ে 40 মিনিট 30 মিনিট 25 মিনিট 20 মিনিট, পরীক্ষার হলে 5 মিনিটও অনেক মিনিট, যখন আপনার আনসার করার মতো কোনো আনসার নাই। আমার পরীক্ষার হলে 5 মিনিট অনেক কম মিনিট, যখন আপনার আনসার করার মতো অনেক আনসার হয়ে যায়। সুতরাং সময়টা পরীক্ষা হলো একটা আপেক্ষিক বিষয়, একদম আইনস্টাইনের সূত্রের সাথে খুব ভালোভাবে কাজ করে। যার হাতে সময় প্রচুর আনসার লেখার আছে সে সময় পায় না, যার হাতে কোনো আনসার লেখার নাই সে হচ্ছে পরীক্ষার হলে বসে থাকে, ঘড়ির দিকে তাকায় থাকে, কতক্ষণ টিচারের মুখের দিকে তাকায় থাকে, কতক্ষণ পাশে যে পড়ছে তাও এবারের দিকে তাকায় থাকে, কি হচ্ছে চারপাশে একটু অবজার্ভ করি। ঠিক আছে, এরকম করতে করতে সে একসময় ঘুম পেয়ে যায়। সুতরাং আপনার হাতে যে সময় আছে সেটা কিন্তু আপনার জন্য ভালো, সেটা কিন্তু আপনার জন্য ডিস্টার্বিং একটা এলিমেন্ট। ওই সময়টা হয়তো বা আপনার দিলির রাইট আনসার গুলোকে রং বানিয়ে দিতে পারে, কিছু রং আনসার থাকে আপনার পজিটিভ নাম্বারকে কমিয়ে আনতে পারে। সুতরাং সময়ের এই বিষয়টা কেয়ারফুলি হ্যান্ডেল করবে, সময় থাকলেই দাগাইতে হবে এই ধরনের কোনো বিষয় না। কিন্তু আপনি যখন বুঝে যাবেন যে আপনি না দাগায় কোনো উপায় নেই, এটা দাগিয়ে আপনার কোনো লাভ হবে না, এবং প্রশ্নের স্ট্যান্ডার্ড বুঝে যাবেন সেটা কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে, তখন আসলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আমি আসলে দাগাবো কি দাগাবো না। ঠিক আছে, তো এই জন্য আমি প্রথমে বলেছি পরীক্ষার হলে কিন্তু বোঝা যায় যে প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে, প্রশ্ন আসলে কাটমার্কস কত আসতে পারে। কঠিন হলে কাটমার্কস 120 থেকে নিচের দিকে নামতে থাকবে, সহজ হলে উঠতে উঠতে 120 থেকে 125-এর দিকে যাইতে থাকবে, এর বেশি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, অত সহজও হবে না প্রশ্ন। ঠিক আছে, তো এইটা বোঝার জন্য তো আপনাকে মিনিমাম নিজের শিওর আনসার গুলো দিলাম। তো আমরা মোটামুটি পুরোটা কাভার করেছি। এখন হচ্ছে গিয়ে এই কয়দিন অর্থাৎ এই 4-5 দিন আপনি কি করবেন সেই বিষয়ে একটু কথা বলে আমরা আজকে শেষ করে দিব। এই 4-5 দিন আপনার কি করা উচিত, কিভাবে কি করা উচিত। ম্যাথ রাফ করতে চাচ্ছেন, ম্যাথ রাফ করতে পারবেন। ম্যাথ হচ্ছে কি পরীক্ষার প্রশ্নের শেষ পৃষ্ঠা কিছু খালি জায়গা থাকে, ওগুলাতে রাফ করতে পারবেন, বা প্রত্যেকটা ম্যাথ প্রশ্নের পাশে রাফ করতে পারবেন। আপনাকে যেহেতু এক্সট্রা শিটে রাফ করতে দিবে না, আপনাকে প্রশ্নের রাফ করতে হবে, তবে ছোট ছোট করে রাফ করবেন। বা যদি শিট দেয় তাহলে তো ভালোই, শিট দেওয়ার সম্ভাবনা নাই। আর হচ্ছে গিয়ে পরীক্ষার প্রতিটা প্রশ্নের শেষে কিছু খালি অংশ থাকে, ওইখানে ম্যাথ রাফ করতে হবে। তো পরীক্ষা যখন পরীক্ষার 26 তারিখ যখন হবে, যারা রাত জাগার অভ্যাস আছে, যারা নিশাচর প্রাণী, হ্যাঁ শীতল প্রাণী বিশিষ্ট রক্ত, যারা নিশাচর প্রাণী, যারা রাতে ঘুমান না বা রাতে ঘুমানোর অভ্যাস নাই, দিনের বেলা ঘুমানোর অভ্যাস, তারা হচ্ছে এখন থেকে রাতে ঘুমানোর অভ্যাস তৈরি করবেন। নাহলে পরীক্ষার আগের দিন যদি আপনি চিন্তা করেন যে আপনি রাতে ঘুমাই যাবেন, এটা হবে না। পরীক্ষার আগের দিন আপনি রাতে ঘুমাইতে পারবেন না, কারণ আপনার অভ্যাস হচ্ছে রাতে না ঘুমানো, এবং সেটাই হবে, আপনি রাতে ঘুমাইতে পারবেন। সুতরাং যাদের রাতে ঘুমানোর অভ্যাস কম তারা এখন থেকে রাতে ঘুমানোর অভ্যাস করে। যদিও মানে এক রাত না ঘুমিয়ে পরীক্ষাটা সমস্যা হয় না, ব্রেন এতটাও আহ, মানে আনস্টেবল না যে এক রাতে ঘুম না হলে পরের দিন সকালে পরীক্ষা দিতে পারবে না। তারপরে কিছুটা ড্রাউজিনেস, কিছুটা প্রবলেম করবে, স্টেবিলিটি কিছুটা সমস্যা থাকবে। তার কারণে যারা নিশাচর প্রাণী তারা পরীক্ষার এই কয়েকদিন থেকে রাতে ঘুমানোর অভ্যাস করে ফেলেন একটু করে, তাহলে সেটা পরীক্ষার আগের দিন কাজে দেবে। আর হচ্ছে কি এই সময় কি করবেন, এই সময় আপনি আগে যা করেছেন তাই করবেন, নতুন কিছু করবেন না। নতুন কিছু কোনোভাবেই আপনি করবেন না। তো নতুন কিছু করার কোনো দরকার নেই।
নতুন কিছু আপনার পড়া কোনো কাজে দিবে না। আপনি আগে যা পড়েছেন সেগুলোর মধ্যে আপনি রিভিউ করার ট্রাই করবেন, সেগুলোকে জানার ট্রাই করবেন। আর এভাবে আপনি হচ্ছে গিয়ে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলাকে একটু রিভিউ করবেন, এখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং এখন নতুন কিছু করার ট্রাই করবেন না। এই হচ্ছে মোটামুটি কথা। পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে জানাবেন যে পরীক্ষা কেমন হয়েছে, কত নাম্বার পাচ্ছেন, প্রশ্ন সোজা হয়েছে না কঠিন হয়েছে, কোন প্রশ্নে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কোন প্রশ্নের আনসার আপনি জানতে পারছেন না। ঠিক আছে, আমরা এবার কিছু প্রশ্নের আনসার দিই। আহ, একজন বলছে অ্যাডমিট কার্ডে রাফ করা যাবে কিনা। অ্যাডমিট কার্ডে রাফ করা যাবে, অ্যাডমিট কার্ডের ব্যাক পেজে রাফ করা যাবে। একজন বলছে এখানকার বিভিন্ন মডেল টেস্ট গুলোতে কত মার্ক থাকলে বুঝবো যে আমরা প্রিপারেশন ভালো। মার্কিং এর বিষয় না তো ভাই, মার্কিং এর আপনি কত মার্কস পাচ্ছেন সেটা ডিপেন্ড করতেছে না। প্রশ্নের স্ট্যান্ডার্ড আছে না, কিছু কিছু কোচিং সেন্টার এমন প্রশ্ন করে যেগুলো কোনোদিন বিসিএস এ আসবে না। বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে না, সেই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোতে আপনি যদি 70%, 80%, 60%, 65% নাম্বার পান, তাহলে আপনার প্রস্তুতি ভালো। হ্যাঁ, আপনি যে প্রস্তুতি নিজেই বুঝতেছেন, পিএসসি সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসে আপনি কতটুকু কনফিডেন্ট সেটা তো আপনি বুঝতেই পারছেন। এইভাবে আসলে আমরা বুঝি যে আমাদের প্রস্তুতিটা কেমন। বা স্ট্যান্ডার্ড যেগুলো মডেল টেস্ট বা প্রিভিয়াস কোয়েশ্চেনের যে মডেল টেস্ট, ধরেন 10 বিসিএস থেকে শুরু করে 45 বিসিএস পর্যন্ত যত প্রিলিমিনারি আছে, সেখানে আপনি আসলে কেমন করছেন। নন ক্যাডারে যতগুলো প্রশ্ন আছে, কয়েকশো প্রশ্ন আছে নন ক্যাডারে, সেখানে আপনি কেমন করছেন। ভালো ভালো ব্যাংকের প্রশ্ন, সিনিয়র অফিসার, ব্যাংকের সিনিয়র অফিসার র্যাঙ্কের প্রশ্ন আছে, সেখানে আপনি কেমন করছেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনার প্রস্তুতি কতটুকু ভালো। কিন্তু ওই প্রশ্নগুলো যদি আপনি রিভিউ না করেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রস্তুতি কতটুকু ভালো হবে? তো ঠিক আছে, যদি আর কোনো আমি একটু ফেসবুকে দেখি কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা। ওকে, আর কোথাও কোনো প্রশ্ন নাই। বাকি যা প্রশ্ন থাকে, ভাই 47-এর জন্য স্টাডি শুরু করে টেনশন এখন নেওয়ার তো দরকার নেই। এখন 46 এনজয় করেন। ঠিক আছে, 46 যেদিন শেষ হবে তারপরে তুই সকাল থেকে আমরা 47 শুরু করে দিবি, কোনো সমস্যা নেই। এবার আমরা পুরা কোর্স, পুরা রিদমে কোর্স করবো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ পুরা রিদমে আমরা কোর্স করবো। পুরা রিদমে আমরা পরীক্ষা দিব। আমাদের পুরো প্ল্যাটফর্ম রেডি করা আছে। আমরা হচ্ছে 47 থেকে আমরা ফুল কোর্সে আমরা শুরু করব। এবং এরকম মজা করে করে আমরা ক্লাস করব। এখন 46 আছে সামনে, 46টাকে এনজয় করেন। 46 পরীক্ষাটা আপনি এভাবে শিওর আনসার মার্ক প্রশ্ন দেখেন। 46 পরীক্ষা কেন দিবেন? শুধুমাত্র অভিজ্ঞতা, অভিজ্ঞতা শুধু প্রশ্ন হবে সেটা না, এটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স হবে। পরীক্ষার হলটা দেখতে কেমন, পরীক্ষার হলে টিচাররা কিভাবে গার্ড দেয়, হ্যাঁ, পরীক্ষার হলে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যেতে হবে। আমার মনে আছে আমি যখন আহ, একটু মজা করি, আমি যখন 34 পরীক্ষা দিচ্ছি, আমার পাশে যিনি বসছিলেন উনি হচ্ছে একটা লোহার স্কেল নিয়ে আসছেন। হ্যাঁ, 5টা কলম নিয়ে আসছেন, পেন্সিল নিয়ে আসছেন, ইরেজার নিয়ে আসছেন, রাবার নিয়ে আসছেন। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই স্কেলটা দিয়ে কি করবেন, এখানে তো খাতা নাই, আপনি কি দাগাবেন? ঠিক আছে, এরপরে আপনি পেন্সিল দিয়ে কি করবেন? আচ্ছা, পেন্সিল দিয়ে নয় আমরা প্রশ্ন দাগাই, আমিও পেন্সিল নিয়ে যাই, রাবার নিয়ে যাই, তারপরে হচ্ছে সাথে নিয়ে যাই। কারণ পেন্সিল আমার পরীক্ষার হলে প্রশ্ন দাগাইতে কাজে লাগে। কিন্তু বাকি 5টা কলম দিয়ে আমি কি করবো? আমি কি 200 মার্কসের প্রশ্ন দাগাইতে পুরো একটা কলম শেষ হয়ে যাবে? তারপরে হচ্ছে কি অ্যাডমিট কার্ড নিয়ে আসছেন 3টা, অ্যাডমিট কার্ডে দুগুলো দিয়ে কি করবে? তো আমি জিজ্ঞেস করলাম, উনি বলে যে না, এগুলো প্রস্তুতি। বললেন, আচ্ছা ঠিক আছে। তো এরকম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স হবে আপনার। পরীক্ষার হলে গেলে আপনি আজব আজব মানুষজন দেখবেন, আজব আজব কাহিনী হবে। ঠিক আছে, কোনো কোনো পরীক্ষার হলে কোনো কোনো সম্মানিত ইনভিজিলেটর আছেন, যে পুরা পরীক্ষা ব্যাপী একটা কথা বলবে না, চুপচাপ সবার মুখের দিকে তাকায় থাকবে। হ্যাঁ, তখন পরীক্ষার্থী টেনশনে পড়ে যে তুমি আসলে কথা বলতেছেন না কেন। আবার এমন ইনভিজিলেটর আছে যে সারাক্ষণ কথা বলতেছে। আর পরীক্ষার্থী আমার একটু রিকোয়েস্ট করে, স্যার একটু যদি কম কথা বলতেন, আমার কনসেন্ট্রেশনের সমস্যা হচ্ছে। তো এরকম অনেক অভিজ্ঞতা হবে। মাঝে মাঝে পিএসসি প্রতিনিধিরা আসবেন আপনাদের পরীক্ষার হলে। অনেকের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে যান, অনেক অনেক কিছু নিয়ে যান পরীক্ষার হলে। তারপরে আপনার মোবাইল বাইরে রেখে দেওয়া হবে, মোবাইল নিয়ে পরীক্ষার হলে যাবেন না, মোবাইল হারাই যেতে পারে, মোবাইল নিয়ে পরীক্ষার হলে যাবেন না। তারপরে যারা আমাদের আপুরা আছেন, তারা হচ্ছে স্বর্ণ অলংকার গহনা কিছুই নিয়ে পরীক্ষার হলে যাবেন না। ঘড়িও নিয়ে আর কোনো দরকার নাই, পরীক্ষার হলে ঘড়ি থাকে, যথাসম্ভব ঘড়ি থাকবে। আর ঘড়ি না থাকলেও খুব একটা টেনশন নেই।
অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, একটা কলম নিয়ে যাবেন, যেটা হচ্ছে গিয়ে নতুন কলম না, অবশ্যই রানিং পেন নিয়ে যাবেন বা দুইটা নিয়ে যেতে পারেন, পেন্সিল নিয়ে যাবেন যদি আপনি প্রশ্ন দাগাইতে চান, ইরেজার নিয়ে যাবেন। যেমন হচ্ছে একজন বলছে ম্যাথ কোথায় করবো, ভাই ম্যাথ আপনি পেন্সিল দিয়ে করেন, তারপর সেটা ইরেজার দিয়ে নিচে আবার ওই জায়গায় আরেকটা ম্যাথ করেন, ঠিক আছে? শার্পনার নিয়ে যাবেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো, বা পরীক্ষার দিন আপনি পরীক্ষার আগের দিন রাতে আপনি একটু রিল্যাক্স থাকবেন, তাড়াতাড়ি ঘুমায় যাবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, হ্যাঁ, একটু কম ফেসবুকিং করবেন যাতে ব্রেনের উপরে প্রেশার না পড়ে। এই যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স গুলা, বা পরীক্ষার দিন সকালে আপনি হালকা খাবার খেয়ে যাবেন, ভারী খাবার খাবেন না। পরীক্ষার যেটা হল সেখানে আপনি মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট আগে আপনি পৌঁছায় যাবেন। হুম। তারপরে ওয়াশরুম কিভাবে করবেন, তখন কিভাবে ম্যানেজ হবে, এই বিষয়গুলোতে আপনার একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স হবে। এবং পরীক্ষার হলে বসে নেগেটিভ মার্কিং এর যে সম্মুখীন হবেন, প্রশ্নের আনসারের যে কনফিউশন হবে, নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে চাইবেন, এই যে এক্সপিরিয়েন্স গুলো, এগুলো তো আপনার লাগবে ভাই। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স গুলো আপনার লাগবে না? তো এই রিয়েল টাইম এক্সপিরিয়েন্স গুলো তো আপনার লাগবে। এই জন্য আপনি পরীক্ষা অবশ্যই দিবেন। যাদের প্রস্তুতি ভালো আছেন তারা তো দিবেনই, যাদের প্রস্তুতি মিডিয়াম তারাও দিবেন, যাদের প্রস্তুতি একদম নাই তারাও দিবেন। তবে সিরিয়াসলি দিবেন, আগে বোঝার চেষ্টা করেন কয়টা আনসার আপনি পারেন, তারপরে আপনি দাগান। আপনার ক্যাপাসিটি অনুসারে দাগান, চিত্র আমি বলে দিচ্ছি কিভাবে আপনি দাগান। থ্যাংক ইউ। এই 5 দিনের প্রিপারেশন কেমন হওয়া উচিত? এই 5 দিনে তেমন কোনো প্রিপারেশন দরকার নাই। যারা ম্যাথস এর দুর্বল তারা একটু ম্যাথ করতে পারেন, যারা সায়েন্সের দুর্বল তারা হালকা একটু সায়েন্স করতে পারেন, নতুন কিছু করার কোনো দরকার নাই। আর বাংলা, ইংলিশ, জিকে, এগুলো হচ্ছে প্রিভিয়াস যা পড়েছেন তা একবার রিভাইজ করতে পারেন, এবং অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন করবেন। 5 দিনে যদি আপনি কিছুই না করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন করবেন, বিসিএস এবং নন ক্যাডার প্রশ্ন অ্যাটলিস্ট আপনি কিছু প্রশ্ন পড়ে যাবেন, এবং প্রশ্নগুলো আনসার গুলো আপনি মনে রাখতে পারবেন। আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আমরা আলোচনা করবো যে এখন এটা আনসার, এখন এই ভিডিও ভিডিও বা ক্লাস করে কোনো লাভ নেই, কারণ এখন আপনি একদম শেষ প্রান্তে চলে আসছেন। 46টা শেষ হোক, 47 থেকে আমরা এটা নিয়ে একদম সাম্যক প্রস্তুতি নিয়ে আলোচনা করব, যে আপনি নতুন বিষয় কিভাবে করবেন, পাশাপাশি প্রিভিয়াস প্রশ্ন কিভাবে করবেন এবং কিভাবে মনে রাখবেন। তো ধন্যবাদ আহ আপনাদেরকে, অনেক রাত হয়ে গেছে আমাদের সাথে থাকার জন্য। আমি শ্যামলকে আমন্ত্রণ জানাবো তার যদি কোনো কথাবার্তা থাকে সেটা বলার জন্য। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে আপনারা জানাবেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্ন কেমন হয়েছে, কত কাটমার্ক হতে পারে, আমাদেরকে আপনারাই জানাবেন। আহ, আপনাদেরকে ফাইনালি আমরা জানাবো, কারণ আপনাদের তথ্যের মাধ্যমে আমরা তথ্যগুলা পাই এবং সেগুলো আমরা অ্যানালাইজ করি। 100-200 স্টুডেন্টের তথ্য অ্যানালাইজ করার পরে স্টুডেন্টের কোয়ালিটি অনুসারে আমরা এটা গেস করতে পারি যে আসলে কাটমার্কস এই রেঞ্জের মধ্যে আছে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে 26 তারিখের পরে, যদি আমি ফ্রি থাকি 27 তারিখে দেখা হবে, আর ফ্রি না থাকলে কিছুদিন পরে দেখা হবে, সমস্যা নেই। থ্যাংক ইউ। শ্যামল, তুমি এখানে আসো। আহ, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার একটি ক্লাস নেওয়ার জন্য। এবং আপনাদেরকে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, সে কথা বলেছিলাম, কিন্তু সময় স্বল্পতা আছে, যে কারণে আহ, আজ আমি আর কিছু বলবো না। আপনারাও দেখা যাচ্ছে যে অ্যাটেনশন রাখতে পারবেন না, একটা ব্যাপার থেকে যায়। চেষ্টা করব আগামীকালকে একটি ক্লাস নেওয়ার জন্য আপনাদের জন্য। অর্থাৎ আপনারা এক্সাম স্ট্র্যাটেজি কেমন হবে স্যার খুব ভালোভাবে বলেছেন। স্যারের এই আহ, যে অভিজ্ঞতা এবং পরামর্শ, তার সাথে আমি আর কিছু অ্যাড করব। কারণ আমি 35তম থেকে 41তম বিসিএস এর 6টি প্রিলি পরীক্ষা দিয়েছি, এবং সবগুলো 200 মার্কসের ছিল, এবং সবগুলোতে আমি পাশ করেছিলাম এবং লিখিত পরীক্ষা দিয়েছিলাম। আর সেই অভিজ্ঞতার আলোকে একটা পরীক্ষার হলে আহ, কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অর্থাৎ 35-এ কেমন চ্যালেঞ্জ ছিল, 36-এ কেমন ছিল, 37-এ কেমন ছিল, প্রশ্ন দেখে আমরা কিভাবে কি বুঝবো, কত মার্কস পেতে হবে, এই স্যার যে সুন্দরভাবে আলোচনা করেছেন, সেইটাকে আমি আমার যে এক্সপেরিয়েন্সটা তার আলোকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে একটি লিংক দেওয়া হবে, আগামীকালকে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই জয়েন করবেন। আশা করি আজকে যেমন উপকৃত হলেন, যেমন ভালো লাগলো স্যারের সাথে ক্লাস করে। কারণ আপনারা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে একটি ক্লাসেই আপনার জীবন বদলে যেতে পারে, একটি কথায় আপনার জীবন বদলে যেতে পারে, একটি পরামর্শে আপনার জীবন বদলে যেতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, স্যারের এই ক্লাসটি যারা মিস করেছেন তারা আবার দেখে নেবেন। এবং যে কোনো ব্যাপার আমি আগামীকাল আপনাদের সাথে যুক্ত হব, আমার কাছে জিজ্ঞাসা করতে পারবেন, বা স্যার যদি বা স্যারকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনারা আমাদের যে লিঙ্ক আছে এখানে আপনারা যোগাযোগ
আপনারা জানাতে পারবেন, যে কোনো সমস্যা থাকলে আপনারা আনসার পেয়ে যাবেন। এইটাই হচ্ছে ব্যাপার। আর সবার জন্য শুভকামনা, আর সবাই ভালো থাকবেন। আর স্বপ্নের ভুবনে, সাফল্যের ভুবনে সবাইকে সব সময় স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন।